ইউরু একটি প্রত্যন্ত গ্রামের শিকারী ছিল যে তার বোনকে খুব ভালোবাসত। তবে একদিন এক শক্তিশালী নারী নিজেকে তার আসল বোন হিসেবে দাবি করে গ্রামে এসে গ্রামটিকে ধ্বংস করে দেয় এবং সবাইকে হত্যা করে। ইউরু এক বণিকের সহায়তায় গ্রাম থেকে পালিয়ে বাঁচে এবং সাহায্য করার জন্য দুটি শক্তিশালী আত্মাকে ডেকে পাঠায়, যা তার জীবনকে চিরতরে বদলে দেয়। অনেক দূরের একটি গ্রামে একজন নারী সবেমাত্র একটি সন্তানের জন্ম দিয়েছে। ভোর হওয়ার সাথে সাথে বয়স্ক ধাত্রী দেখতে পায় যে প্রসব শেষ হয়নি, কারণ ওই নারীর গর্ভে আরও একটি শিশু আছে। সত্যি বলতে ওই পাগলাটে বৃদ্ধা ধাত্রী এমনটাই আশা করছিল। সে ওই নারীকে প্রসব যন্ত্রণা সহ্য করতে এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলে, কারণ সকালের আগে সে সন্তান প্রসব করতে পারবে না। তার সহকারী বৃদ্ধাকে বলে যে এটি অসম্ভব, কিন্তু সেই ধাত্রী নিজের সিদ্ধান্তে অটল থাকে এবং বলে যে এটা করতেই হবে, কারণ সে চায় এই যমজ সন্তানেরা যেন বিশ্ব শাসন করে। কয়েক মিনিটের মধ্যেই সকাল হয় এবং দ্বিতীয় সন্তানের জন্ম হয়। ঘরটি নবজাতক দুটি শিশুর কান্নায় ভরে উঠলে তাদের বাবা হতবাক হয়ে যায়। সে তার সন্তানদের দিকে তাকায়। একজনের চুল দিনের মতো সোনালি, অন্যজনের রাতের মতো কালো। সেই ঘামতে থাকে এবং কপালে হাত দিয়ে বুঝতে পারে যে সেই প্রাচীন ভবিষ্যৎবাণী সত্য হয়েছে এবং এমন সন্তানের জন্ম হয়েছে যারা দিন ও রাতকে আলাদা করে দেবে। ১৬ বছর পর ইউরু একজন দক্ষ শিকারী এবং চমৎকার তীরন্দাজ হয়ে ওঠে। সে একা বনে গিয়ে দূর থেকে একটি অসতর্ক পাখিকে শিকার করে এবং আকাশে বিমানের ধোঁয়া দেখে, যেগুলোকে তাদের ভাষায় কোনো এক কারণে ড্র্যাগনের পদক্ষেপ বলা হয়। ইউরু শীঘ্রই গ্রামে ফিরে আসে এবং তার বন্ধু দানজি গেটে তার জন্য অপেক্ষা করছিল। ইউরু ফিরে আসতেই সে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং জানতে চায় কেন সে একা একা শিকারে যাওয়ার সাহস করল। দানজি বলে যে বনের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে তাকে সাহায্য করার মতো কেউ থাকতো না, তাই ইউরুর তাকে সাথে নেওয়া উচিত ছিল। ইউরু তাকে শান্ত হতে বলে, কারণ তাদের দুটি অভিভাবক আত্মা তাকে রক্ষা করবে। দানজি হঠাৎ ঘোড়ার জিনের সাথে ঝোলানো পাখিটিকে দেখে আগের কথা ভুলে যায়, কারণ সে মাংসের প্রতি বেশি আগ্রহী। তারা গ্রামে প্রবেশ করলে ব্যস্ত কৃষক থেকে শুরু করে অলস শিশুরা সবাই ইউরুকে অভিবাদন জানায়। সে তাদের প্রত্যুত্তর দেয় এবং তারপর পাগলাটে দাদি ইয়ামাহার বাড়িতে যায়, যে তার জন্মের সময় সাহায্য করেছিল। দানজির মাও সেখানে কাঠ কাটছিল। দানজি তাকে এড়িয়ে চলার জন্য ঘোড়ার পেছনে লুকানোর চেষ্টা করে, কিন্তু তার মা তাকে চিৎকার করে বলে যেন সে তার বেস্ট ফ্রেন্ড ইউরুর মতো হয়, যা ঠিক আমার মাও করে। এরই মধ্যে ইউরু ইয়ামাহার কাছে গিয়ে জানতে চায় তার বোন আসা ভালো আছে কিনা। ইয়ামাহা নিশ্চিত করে যে আসা তার দায়িত্ব নিখুঁতভাবে পালন করছে। ইউরু একটি জরাজীর্ণ এবং অন্ধকার ভবনের ভেতরে যায় তার বোন আসাকে দেখতে, যে একটি খাঁচার ভেতর বন্দী। নিজের ভাইকে দেখামাত্রই আসার মুখ উজ্জ্বল হয়ে ওঠে, আর ইউরু তাকে ধরা পাখিটির কথা বলতে শুরু করে। আসা তাকে উৎসাহিত করতে শুরু করে, কিন্তু ইউরু বলে যে সে আসলে একটি হরিণ বা বন্য শূকর ধরতে চেয়েছিল, কারণ এবছর তাদের গ্রামে কোনো বৃষ্টি হচ্ছে না। এই হারে চললে সবার খাওয়ার মতো পর্যাপ্ত খাবার থাকবে না। এই কথা শুনে আসা ভয় পেয়ে যায় এবং ইউরুকে জিজ্ঞাসা করে যে পর্যাপ্ত খাবার না থাকলে সে কি কাজের সন্ধানে বাইরের পৃথিবীতে চলে যাবে। ইউরু সাথে সাথে চিৎকার করে ওঠে যে সে কোথাও যাচ্ছে না। সে আসাকে মনে করিয়ে দেয় যে সে একজন দক্ষ শিকারী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে, যাতে পুরো গ্রাম তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, এবং তখন কেউ তাকে বাইরে যাওয়ার কথা বলবে না। সে আসাকে বলে যে সে গ্রামেই থাকবে এবং তাকে চিরকাল রক্ষা করবে, আর এই কথায় আসা খুশি হয়ে যায়। ঠিক সেই সময়ই দানজির মা সেখানে এসে ইউরুকে বলে যে বণিক দারা এসেছে এবং সে দ্রুত তার সাথে দেখা করতে যায়। দারা তখন গ্রামবাসীদের সাথে বাণিজ্য করছিল এবং তাদের বলছিল যে হারমাস বন্ধ হওয়ার পর থেকে বাইরের অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে। তার ওপর বাইরের পৃথিবীতে সিও ফিরে এসেছে, তাই তাদের চিকিৎসার জন্য ভেষজ ঔষধের খুব প্রয়োজন। গ্রামবাসীরা দারার সাথে ভেষজ বিনিময় করতে পেরে খুশি হয় এবং তার কাছে বয়স্কদের জন্য কিছু ঔষধও ছিল। ইউরু সেখানে পৌঁছলে দারা তাকে স্বাগত জানিয়ে জানতে চায় তার কিছু দরকার আছে কিনা। ইউরু ইতস্তত করে জানায় যে তার কিছু দরকার নেই, কিন্তু দারা তাকে একটি সাজানো বল ছুঁড়ে দেয়, কারণ সে জানত ইউরু এরপর আসার জন্য উপহার চাইবে। দারা চলে যাওয়ার পর ইউরু ও দানজি কৃষকদের ফসল শুকোতে সাহায্য করে। দানজি মন্তব্য করে যে সে বড় হয়ে গ্রামের বাইরে গিয়ে কাজ করতে চায়। সে বলে যারা গ্রাম ছেড়ে যায় তারা খুব কমই ফিরে আসে, তাই বাইরের পৃথিবী নিশ্চয়ই খুব ভালো জায়গা। কিন্তু ইউরুর চিন্তা ভিন্ন, সে তার পুরো জীবন এই গ্রামেই কাটাতে চায়। দানজি বলে যে যদি সে আশার প্রতি এতই আসক্ত থাকে তাহলে সে তাকে সাথেই নিয়ে যাক। ইউরু চিৎকার করে বলে যে আশার গ্রামে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তাই সে এখান থেকে যেতে পারবে না। এ
কথা শুনে দানজি বিরক্ত হয়, কারণ সে সারা জীবন এই একই কথা শুনে আসছে। সে বলে যে সে কখনো আশাকে দেখেনি, তাই এই মুহূর্তে সে কাল্পনিক কোনো চরিত্র হতে পারে। ইউরু উত্তর দেয় যে কেবল খুব বিশেষ মানুষেরাই তার বোনের সাথে দেখা করতে পারে, আর দানজির মতো সাধারণ মানুষেরা সেই যোগ্য নয়। এই অপমানে দানজি মারামারি শুরু করতে যাচ্ছিল। ঠিক সেই সময় উভয়েই তাদের গ্রামের দিকে বিমানের শব্দ শুনতে পায়। শব্দগুলো আরও কাছে আসতে থাকে এবং তাদের বিভ্রান্ত করে তোলে। হঠাৎ কেউ অদ্ভুত এক ক্ষমতা ব্যবহার করে বনের আবরণ সরিয়ে ফেলে, যা তাদের গ্রামকে বাইরের জগৎ থেকে আড়াল করে রেখেছিল। পরের মুহূর্তেই হেলিকপ্টারগুলো গ্রামে প্রবেশ করে এবং সবাই হতবাক হয়ে যায়, কারণ তারা এমন কিছু আশা করেনি। শিশুরা হেলিকপ্টার ও বিমান দেখে উত্তেজিত হয়, কিন্তু প্রাপ্তবয়স্করা আতঙ্কিত হয়ে যায়, কারণ তারা সবসময় ভাবত উড়ন্ত বস্তুগুলো ড্র্যাগন, কোনো মেটালিক যন্ত্র নয়। হঠাৎ সৈন্যরা পেছন থেকে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে হত্যা শুরু করে। এমনকি দারা, যে কি ঘটছে তা দেখতে পেছনে ফিরেছিল, তারও আক্রমণ হয়। গ্রামবাসীরা দাদি ইয়ামাহার কাছে ছুটে গিয়ে জানতে চায় কি ঘটছে। সে জানায় যে কেউ গ্রামের চারপাশের সুরক্ষা কবচ ভেঙে ফেলেছে। সে নিশ্চিত ছিল যে তারা ইউরুর খোঁজে এসেছে এবং গ্রামবাসীদের তাকে দ্রুত তার কাছে নিয়ে আসতে বলে। ইতিমধ্যে ইউরু গ্রামের সর্বত্র মৃতদেহ দেখতে পেয়ে ইয়ামাহার দিকে যাচ্ছিল। দানজি রাজ দেখে ভয় পেয়ে গেলেও ইউরু শান্তভাবে তাদের নাড়িতে স্পন্দন পরীক্ষা করে এবং দ্রুত গ্রামের দিকে ছুটতে থাকে। সে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা দুজন সৈন্যকে দেখতে পায় এবং তারা তাকে লক্ষ্য করার আগেই সে তার তীর ধনুক দিয়ে একজনকে ঘায়েল করে। সে দ্বিতীয়জনকেও প্রায় সময় মতোই পরাস্ত করে, যার ফলে তার গুলি দানজিকে সামান্যের জন্য মিস করে। ধ্বংসাত্মক প্রজেক্টাইল নিক্ষেপকারী এই অদ্ভুত অস্ত্র দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু ইউরু বলে যে তার এ নিয়ে ভাবার সময় তাদের হাতে নেই। তারা সৈন্যদের অচেতন করে মন্দিরের দিকে দৌড় দেয়, কারণ দানজির মা ও ইউরুর বোন দুজনেই সেখানে ছিল। ইউরু দানজিকে গ্রামের গেটে থামিয়ে একটি গোপন পথ খোলার জন্য একটি অভিভাবক মূর্তির পাদদেশের পাথর সরাতে শুরু করে। দানজি এটি দেখে অবাক হলেও ইউরু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে যত দ্রুত সম্ভব আশার কাছে পৌঁছতে চায়। একই সময় হেলিকপ্টার থেকে গ্যাবি নামের এক স্বর্ণকেশী কিশোরীকে নিচে নামিয়ে দেওয়া হয় এবং সে তার অদ্ভুত ক্ষমতার সাহায্যে দূর থেকে তার লক্ষ্যবস্তুকে কামড়ে ছিঁড়ে ফেলতে শুরু করে। গ্রামবাসীরা বুঝতেই পারে না কি ঘটছে এবং তারা পালানোর চেষ্টা করে, কিন্তু গ্যাবির কাছে কোনো কিছুই দূরে নয়। সে তার এলাকার সব প্রাপ্তবয়স্ককে হত্যা করে, তবে একটি মেয়েকে ছেড়ে দেয় এই বলে যে সে শিশুদের কামড়ায় না। এলাকার সব প্রাপ্তবয়স্ককে শেষ করে সে তার সেলফোন বের করে স্থলবাহিনীকে ভেতরে আসতে বলে, কিন্তু অবাক হওয়ার বিষয়ে কেউ তার কলের উত্তর দেয় না। দেখা যায় দারা নিজেই স্পেশাল ফোর্সের একজন এজেন্ট এবং সে ইতোমধ্যেই তার উপর আক্রমণকারী সব সৈন্যকে খতম করে ফেলেছে। সে তার ছুরি থেকে রক্ত মুছে দ্রুত তার সঙ্গী হানাকে কল করে জানায় যে গ্রামের সুরক্ষা কবচ ভেঙে গেছে। তবে সে হানার সাথে যোগাযোগ করতে পারে না এবং বুঝতে পারে পরিস্থিতি খুবই গুরুতর এবং তারা এতক্ষণ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক শত্রুর মুখোমুখি হয়েছে। ঠিক একই সময় মন্দিরের ভেতরে চোখের প্যাচ পড়া এক নারী অজ্ঞান দাদি ইয়ামাহাকে টেনে নিয়ে আসার সময় খাঁচাবন্দি আশার মুখোমুখি হয়। তাকে দেখে সে খুব রেগে যায় এবং নিজের শক্তি ব্যবহার করে খাঁচাটি চুরমার করে দেয়। সেই সাথে এক বিধ্বংসী আঘাতে আশার মাথাও গুড়িয়ে দেয়। এক সেকেন্ড পরই ইউরু সেখানে দৌড়ে আসে এবং তার বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ভেঙে পড়ে। সে তার বোনের নাম ধরে ডাকে, কিন্তু আশার বদলে সেই নারী সাড়া দেয় এবং ইউরুকে জানায় যে তার আসল বোন তাকে নিয়ে যেতে এসেছে। সে ঘোষণা করে যে সেই ইউরু ছাড়া সবাইকে হত্যা করবে। ইউরু আতঙ্কিত হয়ে ভাবে এই পাগলি নারীটি কে। আশাকে হত্যা করার পর নিজেকে তার বোন দাবি করায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু নারীটি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তার শক্তি ব্যবহার করে ইউরুকে পরাস্ত করে এবং মন্দিরে একটি বড় গর্ত তৈরি করে ফেলে। একই সময় দারা গ্রামের ভেতর দিয়ে এগিয়ে চলে এবং নিখুঁত নিশানা করে সৈন্যদের ঘায়েল করতে থাকে। সেই সাথে গ্রামের উপর চক্কর মারা হেলিকপ্টারগুলোর উপর নজর রাখে। সে শীঘ্রই গ্যাবির কাছে পৌঁছায় এবং দেখতে পায় যে দূর থেকে শত্রুকে কামড়ানোর ক্ষমতাটি আসলে একটি ভয়ঙ্কর ভূত, যা অনেক চোখওয়ালা এক বিশাল চোয়াল। এটি দেখে সে মোটেও অবাক হয় না এবং লক্ষ্য স্থির করে, কিন্তু একজন মানুষ যে তার তলব করা আত্মাকে দেখতে পাচ্ছে তা দেখে গ্যাবি মুগ্ধ হয়। সে চোয়াল আত্মা দিয়ে দারাকে আক্রমণ করে, কিন্তু দারা তা এড়িয়ে পাল্টা গুলি চালায়। চোয়াল আত্মাটি তার মালিককে গুলি থেকে রক্ষা করে, তাই দারা তার কৌশল বদলে গ্যাবির দিকে একটি গ্রেনেড ছড়ে দেয়। মন্দিরের ভেতরে ইউরু তখনও জ্ঞান হারায়নি। ওই নারী ক্ষমা চায় কারণ সে কেবল তার তীরটি ভাঙতে চেয়েছিল, কিন্তু ভুলবশত তাকে আঘাত করে ফেলে। ইউরু যখন ওঠার চেষ্টা করে তখন আশার জন্য কেনা বলটি তার কাপড় থেকে পড়ে গড়িয়ে রক্তে ভেজা মেঝেতে গিয়ে পড়ে। ভাগ্যক্রমে বলটি দাড়ি ইয়ামাহার পায়ে লেগে তাকে সম্বিত ফিরিয়ে আনে। ইয়ামাহা তার ক্ষমতা ব্যবহার করে আশার রক্ত থেকে এক অদ্ভুত প্রাণীকে ডেকে এনে ওই নারীর হাত বেঁধে দেয়। সে দারাকে চিৎকার করে বলে ইউরুকে নিয়ে এখনই বাস্তব পৃথিবীতে পালিয়ে যেতে। দারা তৎক্ষণাৎ তার নির্দেশ পালন করে ইউরুকে নিয়ে দৌড় দেয়, আর ইয়ামাহা তাকে বারবার বলতে থাকে যে এই লোকগুলোর হাতে যেন ছেলেটি ধরা না পড়ে। একই সময় দানজি তার আহত মাকে সেবা করছিল। হঠাৎ সে দেখল বণিক দারা ইউরুকে বস্তার মতো কাঁধে করে নিয়ে যাচ্ছে। দারা তাকে গোপন পথ দিয়ে নিয়ে যায় এবং জানায় যে তারা পাহাড়ের নিচে নেমে যাবে, কিন্তু ইউরুর পুরো পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেছে এবং সে এখন কি করবে বুঝতে পারছে না। দারা বলে যে নিরাপদ স্থানে পৌঁছানোর পর সে সবকিছু বুঝিয়ে বলবে। ঠিক যখন সে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, হেলিকপ্টারে থাকা সৈন্যরা তাদের উপর গুলি চালায়।
দারা বুঝতে পারে এভাবে পালানো সম্ভব নয়, তবে সে হেলিকপ্টারের চেয়ে নিজেকে আশা বলে দাবি করা সেই নারীকে বেশি ভয় পাচ্ছিল। হঠাৎ ইউরু বিড়বিড় করে বলতে শুরু করে যে ওই নারী আশাকে এবং বাকি সবাইকে মেরে ফেলেছে, এমনকি ইয়ামাহাকেও আহত করেছে। সে প্রশ্ন করে তারা তো তার কোনো ক্ষতি করেনি, তাহলে সে কেন এমন করলো? দারা তাকে বলে যে এখন এসবের চেয়েও জরুরি কাজ আছে। সে তার লকেট বের করে ইউরুকে নির্দেশ দেয় এটি 2 অভিভাবক মূর্তির মাঝের ছিদ্রটিতে রাখার জন্য। ইউরু চিৎকার করে বলে যে এর কোনো অর্থ হয় না, কিন্তু দারা তাকে এখনই তা করতে বাধ্য করে। ইউরুর উপায় ছিল না, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ছিদ্রটি ময়লায় পূর্ণ। দারা তাকে সেটি পরিষ্কার করতে বলে। যদিও সে জানে স্নাইপাররা ইউরুর দিকে তাক করে আছে, তবুও সে নিশ্চিত যে শত্রুরা তাকে জীবিত ধরতে চায়। ইউরু ময়লা পরিষ্কার করে লকেটটি ভেতরে রাখে। ঠিক তখনই দারা এগিয়ে এসে তার মাথা মাটিতে চেপে ধরে। ইউরু চিৎকার করে জানতে চায় সে কেন এমন করলো, কিন্তু ঠিক তখনই ইউরুর কয়েক ফোঁটার রক্ত সেই জেড লকেটে পড়লে তা উজ্জ্বল হয়ে ওঠে। স্নাইপার দারাকে শেষ করার জন্য তাক করে, কিন্তু তখনই 2 অভিভাবক মূর্তি থেকে তীব্র আলো বের হয়ে সবাইকে অন্ধ করে দেয়। পরের মুহূর্তেই 2 শক্তিশালী বন্য আত্মা হেলিকপ্টারগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে, সেগুলোর ভারসাম্য নষ্ট করে দেয়। ইউরু ভয়ে এবং বিস্ময়ে তাকিয়ে দেখে আত্মাগুলো হেলিকপ্টারগুলোকে টেনে নিচে নামিয়ে তার ওপর আছড়ে ফেলছে। ভাগ্যক্রমে দারা তাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচিয়ে নেয়। বাতাসে ধুলো উঠলে ইউরু 2টি কণ্ঠস্বর শুনতে পায়। পুরুষ কণ্ঠস্বর বলে তাদের প্রভু এবার একটি ছোট ছেলে, তবে তাকে দেখে মনে হচ্ছে তার সাথে মানিয়ে নেওয়া সহজ হবে। নারী কণ্ঠস্বর উত্তর দেয় তাদের প্রভু যে বয়সেরই হোক না কেন তারা তার আদেশ মানতে বাধ্য। ধুলোবালি সরলে ইউরু তার সামনে 2টি বিশালাকায় প্রাণীকে দেখতে পায়। দারা তাকে জানায় যে এই পৃথিবীতে অতিপ্রাকৃত সত্তার অস্তিত্ব আছে। মানুষ এদের ভূত, আত্মা, দানব বা অন্যান্য নামে ডাকে, কিন্তু এদের আসল নাম ডেমন বা দানব। তার সামনে দাঁড়িয়ে থাকা এই জোড়াটি হলো তার দানব। ইউরুর মনে পড়ে তার বাবা প্রথমেই গোপন পথে তাকে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন অনেক আগে যখন এই গ্রামটি একটি দুর্গ ছিল, তখন শাসকরা এই পথটি তৈরি করেছিলেন। এটি মন্দির ও মূর্তির সাথে যুক্ত ছিল এবং বাবা বলেছিলেন খুব প্রয়োজন ছাড়া এই পথ ব্যবহার না করতে। তিনি জানিয়েছিলেন যে বাম এবং ডান নামে তাদের 2টি অভিভাবক দেবতা সবসময় তাদের উপর নজর রাখে। বর্তমানে সেই 2 দানবও ইউরুকে একই কথা বলে। লাল চুলের ওগর বা রাক্ষসটি হলো ডান, সে জানায় তারা সবসময় ইউরুকে পাহারা দিয়ে আসছে, আর সাদা চুলের ওগর বাম জানায় আজ থেকে ইউরুই তাদের প্রভু। এ কথা শুনে ইউরু হতবাক হয়ে যায়। সে ভাবে দারা কি তার মাথায় খুব জোরে আঘাত করেছে যে সে এসব অলিক কিছু দেখছে। ডান ইউরুর চুল এলিয়ে দিয়ে বলে এই কান্না করা ছেলেটি তাদের নতুন প্রভু, কিন্তু বাম তাকে শিষ্টাচার মেনে চলতে বলে, কারণ ইউরু তাদের প্রভু। দারা তাদের সম্ভাষণ জানায় এবং দানবগুলো তাকে একজন ডেমন রিটেইনার হিসেবে চিনে ফেলে। ডান বলে যে তারা ওই ধাতব পাখিগুলোকে ঝামেলা করতে দেখে ধ্বংস করে দিয়েছে। দারা তাদের ধন্যবাদ জানায় এবং বলে যে বিপজ্জনক লোকজন পিছু নিয়েছে বলে তাদের এখনই পামার থেকে নেমে যেতে হবে। কিন্তু ডান বলে যেহেতু ইউরু তাদের প্রভু নয়, তাই সে তাদের আদেশ দেওয়ার মতো এখনো যোগ্য নয়। বাম জানায় তারা কেবল ইউরুর নির্দেশই পালন করবে। দারা বলে তার এই প্রভু একজন বোকা যে জানেই না কি ঘটছে। ঠিক তখনই গ্যাবি সেখানে হাজির হয় এবং ওই 2 দানবের শক্তি নিয়ে আলোচনা করতে থাকে। দারা অবাক হয় যে সে এখনো বেঁচে আছে, যদিও সে গ্রেনেড ছুঁড়েছিল। গ্যাবি তাকে বলে তার দানবদের শক্তিকে যেন সে ছোট করে না দেখে। ইউরুর দিকে তাকাতেই সে বুঝে ফেলে যে সেই ব্যক্তি যাকে তারা খুঁজছে। সে বলে যদি সে আশার ভাই হয় তাহলে তার সাথে যাওয়া উচিত। ওই নারী আশাকে এবং গ্রামবাসীদের যা করেছে তা মনে করে ইউরু রাগে ফেটে পড়ে। সে গ্যাবিকে চিৎকার করে জিজ্ঞেস করে সে কি গ্রামবাসীদের মেরেছে। গ্যাবি গর্বের সাথে তা স্বীকার করে। ইউরুর রাগ অনুভব করতে পেরে 2 দানব পাথরে বন্দী থাকার পর অ্যাকশনের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে। তারা ইউরুকে বলে যে সে যাকে অর্ডার করবে তাকেই তারা মারবে, কিন্তু ইউরু জানায় যে তারা গ্রামের অভিভাবক দেবতা, তাই সে তাদের হুকুম দিতে পারে না। দানবগুলো অবাক হলেও ইউরু বলে যে সে তাদের কেবল অনুরোধ করতে পারে। তার প্রথম অনুরোধ গ্রামের বেঁচে থাকা মানুষদের খুঁজে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, এবং দ্বিতীয় অনুরোধ গ্যাবিকে যেন স্পর্শ না করে, কারণ সে তার লক্ষ্য। সে ধনুক থেকে একটি তীর বের করে লোড করে। গ্যাবি গ্রেনেড দেখার চেয়েও বেশি আতঙ্কিত হয়ে যায়। ইউরু দানবদের বলে যে এর বাইরে তারা যা খুশি করতে পারে। একই সময় ইয়ামাহা ওই নিজেকে আশা দাবি করা নারীকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সেই ইয়ামাহাকে দেওয়ালে আছড়ে ফেলে অভিশাপ দিয়ে বেরিয়ে যায়। যাওয়ার পথে সে দানজি ও তার মাকে দেখতে পায়, কিন্তু তার উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ায় সে আর তাদের হত্যা করে না। এদিকে ইউরুর দেওয়া স্বাধীনতা পেয়ে ডান উত্তেজিত হয়ে গ্রামের দিকে দৌড় দেয়। গ্যাবি তার চোয়াল দানব দিয়ে তাকে কামড়ানোর চেষ্টা করলেও ডান তার চেয়ে দ্রুত হওয়ায় চোয়ালগুলোকে ফাঁকি দেয় এবং মেয়েটিকে সতর্ক করে যে তার সঙ্গী আরও ভয়ঙ্কর। পরের মুহূর্তেই বাম পূর্ণ শক্তিতে চোয়াল দানবটিকে লাথি মেরে পাথরের দেওয়ালে আছড়ে ফেলে। ইউরু এই সুযোগে গ্যাবির পায়ে তীর বিদ্ধ করে। সে আরেকটি তীর লোড করার আগেই গ্যাবি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে চোয়াল দানবকে ডেকে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ইউরু বামের সাথে তার পিছু নেয়। এদিকে দান ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা অজ্ঞান মেয়েটিকে জাগিয়ে তোলে। মেয়েটি বিভ্রান্ত হয়ে যায়, কারণ সাধারণ মানুষ দানবদের দেখতে পায় না। ডান নিজেকে দৃশ্যমান করে মেয়েটিকে হাসি মুখে অভয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে দেখে মূর্ছা যায়, যা তার কোমল হৃদয়ে আঘাত করে। যাই হোক, সে আশেপাশের সব বেঁচে থাকা শিশুকে উদ্ধার করে। সে বুঝতে পারে হামলাকারীরা প্রাপ্তবয়স্কদের প্রতি কোনো দয়া না দেখালেও শিশুদের ক্ষতি করেনি, যা তাকে
বিভ্রান্ত করে। কুড়েঘর থেকে বেরিয়ে সে ওই চোখের প্যাচওয়ালা নারীকে ছুটে যেতে দেখে। সে তার মুখোমুখি হলে ওই নারী তার ওপর আক্রমণ চালায়। ডান তাতে অবাক হলেও দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে একটি শক্তিশালী হুঙ্কারে আশার আক্রমণ প্রতিহত করে। মেয়েটি কোনোমতে রক্ষা পায় এবং ডান যখন বাচ্চাদের শিষ্টাচার নিয়ে বড় বড় কথা বলছিল তখন আশা পালিয়ে যায়। ডান তার আচরণে হতাশ হলেও তার শরীরের অদ্ভুত গন্ধে কিছু একটা বুঝতে পারে। একই সময়ে গ্যাবি বিপদে পড়ে। সে একটি ঘরের ভেতরে লুকিয়ে দানবদের দিয়ে গেট বন্ধ রাখলেও সে নিরাপদ বোধ করছিল না, কারণ বামের বিশাল শক্তি তার দানবদের চোয়াল ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে। বাম দানবটির মুখে আঙুল ঢুকিয়ে চোয়াল হাঁ করে দেয় আর ইউরু গ্যাবির কাঁধে তীর মারে। ঠিক তখনই আশা সেখানে পৌঁছে তার ক্ষমতা ব্যবহার করে পুরো ঘরটি ধসিয়ে দেয়। ইউরু ধ্বংসস্তূপের উপর উঠে মেয়েটিকে লক্ষ্য করে তীর তাক করে তার আসল পরিচয় জানতে চায়। সে মা ও ইউরুর মায়ের দ্বীপ দিয়ে দাবি করে যে সে তার আসল বোন, কিন্তু ইউরু তা বিশ্বাস করতে অস্বীকার করে। সে বলে আশা তার চেয়ে লম্বা হতে পারে না। সে উত্তরে বলে বাইরের জগতের পুষ্টিকর খাবার খাওয়ার ফলে সে বড় হয়েছে। ইউরুর কাছে এটি অজুহাত মনে হয়। ঠিক তখনই ডান সেখানে এসে ইউরুকে বলে পরিবারের সাথে ঝগড়া না করতে। সে নিশ্চিত করে যে আশার রক্তের গন্ধ ঠিক ইউরুর মতোই, যার মানে তারা সত্যি ভাই বোন। ইউরু এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে এবং জানতে চায় তবে এতদিন মন্দিরে যে আশা ছিল সে কে। ওই নারী উত্তর দেয় যে মেয়েটি দাদি ইয়ামাহার তৈরি করা এক নকল প্রতিরূপ, যা ইউরুকে গ্রামে আটকে রাখার জন্য বানানো হয়েছিল। সে ফাঁস করে যে 10 বছর আগে তাদের বাবা মা তাকে নিয়ে গ্রাম থেকে পালিয়েছিলেন, আর ইয়ামাহা ভয় পেত যে ইউরুও এক সময় পালিয়ে যাবে। তাই তারা এক নকল আশাকে তৈরি করে যাতে ইউরু তার সেই দয়ালু ও যত্নশীল বড় ভাইয়ের ভূমিকা পালন করে গ্রামেই থেকে যায়। একই সময়ে সেই নকল আশা অলৌকিকভাবে তার আঘাত থেকে সেরে ওঠে এবং এক অমানবিক ও ভয়ঙ্কর রূপ ধারণ করে। এদিকে গ্রামের প্রবেশপথে আশার কথা শুনে ইউরু দ্বিধায় পড়ে যায়। দারা হস্তক্ষেপ করে আশাকে জিজ্ঞেস করে সে কেন এখন পিছু হটছে না, কারণ সে তো তার ভাইয়ের দেখা পেয়েছে। ইউরু তার ওপর রেগে গেলেও দারা তাকে মনে করিয়ে দেয় যে সে যদি আশাদের সাথে লড়াই চালিয়ে যায় তবে গ্রামটি প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হবে এবং বেঁচে যাওয়া গ্রামবাসীরা প্রাণ হারাতে পারে। ইউরু তা হতে দিতে চায় না, তাই সে দারার পরামর্শ মেনে নিতে রাজি হয়। সে আশাকে বলে সে তাকে গ্যাবির সাথে চলে যেতে দেবে যদি সে কোনো গ্রামবাসীকে আঘাত না করার কথা দেয়। আশার সাথে সাথে এই প্রস্তাবে রাজি হয়। ইউরু ও তার বন্ধুরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, আর আশা গ্যাবির ওপর চটে গিয়ে বলে যে তারা তার ভাইকে আটক করার লক্ষ্য ব্যর্থ করতে পারে না। আশা উত্তর দেয় যে তারা জেনেছে ইউরু নিরাপদে আছে, যা আপাতত তাদের জন্য যথেষ্ট। তার ওপর সে আগে গ্যাবির আঘাতের চিকিৎসা করতে চায়। গ্যাবি বলে তার ভাই সত্যি নির্মম ও দক্ষ, যা শুনে আশা গর্ববোধ করে। সে হঠাৎ কাঁদতে শুরু করে যে তার ভাই বেঁচে আছে, আর গ্যাবি তাকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই ইয়ামাহার শক্তিতে গ্রামের সুরক্ষা কবচটি মেরামত হতে শুরু করে। একই সময়ে গ্রামের সীমানার বাইরে দুজন পর্যটক বসেছিল। তারা পাহাড়ের সেই গোপন গ্রামটির গুজব নিয়ে কথা বলছিল, যা কেবল হারিয়ে যাওয়া মানুষেরাই খুঁজে পায়। হঠাৎ ইউরু ও দারাকে তাদের পাশ দিয়ে দৌড়ে যেতে দেখে তারা অবাক হয়, কারণ তাদের পোশাক ছিল 1600 শতকের মতো। এদিকে দারা ইউরুকে জানায় যে তারা আর গ্রামটিকে দেখতে পাবে না, কারণ সেটি আবারও সুরক্ষা কবচের আড়ালে ঢাকা পড়ে গেছে। ইউরু ফিরে যাওয়ার কথা বললে দারা জানায় যে ফিরে যাওয়া সম্ভব হলেও তা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ আশা এখন এর কথা জেনে গেছে এবং সে সহজেই কবচটি ভেঙে ফেলতে পারবে। সে বলে তারা বরং আধুনিক পৃথিবীতে গিয়ে মানুষের ভিড়ে মিশে থাকবে, কিন্তু আধুনিক বিশ্ব কি তা ইউরো জানে না। তারা পাহাড় থেকে নিচে নেমে একটি রাস্তায় পৌঁছায় যেখানে দারার সঙ্গী হানা অপেক্ষা করছিল। সে রেগে যায় কারণ দারা তাকে জানায়নি যে সে দুটি দানবকে সাথে করে নিয়ে আসছে। দানব দুটি অবাক হয় যে হানা তাদের দেখতে পাচ্ছে, কিন্তু ইউরু ও দানবগুলো নীল রঙের বড় বাক্সটি নিয়ে কৌতূহলী ও বিভ্রান্ত হয়ে পড়ে, যেটা নিয়ে দারা ছাড়া অন্য কারোর কথার গুরুত্ব দেওয়া হচ্ছে না। হানা ইউরুকে স্বাগত জানিয়ে বলে যে সে দারার সাথে কাজ করে এবং তারা তাকে নিরাপদ স্থানে নিয়ে যাবে। তারা ইউরুকে গাড়ির ভেতর বসতে বললে সে ঘামতে শুরু করে, কারণ এই অদ্ভুত জিনিসটিকে সে বিশ্বাস করতে পারছে না। দারা বিজ্ঞানের সাহায্যে তৈরি ধাতু দিয়ে বানানো মানুষের চালানো বাহন সম্পর্কে বোঝানোর চেষ্টা করে। ইউরুর চেহারা দেখে বোঝা যায় সে কিছুই বোঝেনি, তাই হানা গাড়িতে উঠে চালু করে বলে এর ভেতরে ছোট ছোট ঘোড়া আছে, তাই এটি খুব দ্রুত চলে।
ইউরো ও তার দানবগুলো এই ব্যাখ্যাটি পুরোপুরি বিশ্বাস করে এবং তারা সভ্যতার দিকে রওনা হয়। একই সময়ে আসা ও গ্যাবি কবচের বাইরে উদ্ধার পাওয়ার অপেক্ষায় ছিল। শীঘ্রই জিন নামের এক ব্যক্তি তার মেডিকেল টিম নিয়ে সেখানে আসে। সে গ্যাবিকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। গ্যাবি বলে তার কাঁধে ও পায়ে গুলি লেগেছে, তবে সে ব্যথায় অভ্যস্ত বলে এটি বড় কোনো ব্যাপার নয়। আসা ও জিন তাকে আঘাতপ্রাপ্ত অবস্থায় ভাপ নেওয়ার জন্য তিরস্কার করে। জিন জিজ্ঞেস করে তারা ইউরোর দেখা পেয়েছে কিনা। আসা তা নিশ্চিত করে। মেডিকেল টিম অবাক হয় যে তাদের কোনো টহল দল তাকে খুঁজে পায়নি এবং তারা আক্ষেপ করে যে সাহায্য করার জন্য তাদের কাছে আরও কপ্টার ছিল। এ কথায় জিনের মাথা ব্যথা শুরু হয়, কারণ আজ তারা অনেক সৈন্য ও 2টি কপ্টার হারিয়েছে যা তার বসকে খুশি করবে না। গ্যাবি জানায় ইউরু দারা নামের এক মাঝবয়সী লোকের সাথে পালিয়ে গেছে। জিনের কাছে এই নামটি খুবই বিরক্তিকর, কারণ তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী পরিবারের। সে কপাল দোষে এমন দিন বেছে নেওয়ার জন্য নিজেকে অভিশাপ দেয় যখন টাটা পরিবারের কোনো সদস্য গ্রামে ছিল। একই সময়ে দারা হানাকে সবকিছু বুঝিয়ে বলে। হানা ভাবে যদি তারা সেনাবাহিনী নিয়ে এসে থাকে তবে তারা খুবই শক্তিশালী কারো মুখোমুখি হয়েছে। দারার বিশ্বাস তারা কাগেমরি পরিবারের সদস্য, কারণ কেবল তারাই এমন ক্ষমতা রাখে এবং এতক্ষণে তারা অবশ্যই তার নাম ও চেহারা জেনে গেছে। সে তার পরিচয় ও চেহারা বদলে নতুন কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই 2 অভিভাবক আত্মা কিছু একটা টের পায় এবং গাড়ির জানালার কাঁচ টোকা দিয়ে দারাকে জানায় যে দানব তাদের পিছু নিয়েছে। দারা ও হানা আতঙ্কিত হয়ে পড়ে যে শত্রুরা তাদের খুঁজে পেয়েছে, কিন্তু অভিভাবক আত্মাগুলো তাদের শান্ত হতে বলে, কারণ যে দানবগুলো আসছে তারা বন্ধু। শীঘ্রই সাদা পোশাক পরিহিত এক নারী একটি অপার্থিব সাদা ঘোড়ায় চড়ে তাদের ধরে ফেলে। সে 2 অভিভাবক আত্মার সাথে হাসি মুখে কুশল বিনিময় করে বলে তাদের শেষ দেখা হওয়ার পর 400 বছর কেটে গেছে। অভিভাবক আত্মাগুলো তাকে সম্ভাষণ জানিয়ে ইউরুকে তাদের নতুন প্রভু হিসেবে পরিচয় করিয়ে দেয়। নারীটি তাকে দেখে খুশি হলেও ইউরু যে দিন ও রাতকে আলাদা করা শিশুদের একজন তা শুনে সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে জানতে চায় তারা এখন কি করবে, আর ডান উত্তর দেয় যে তারা কোনো দূর গ্রামে লুকিয়ে থাকার পরিকল্পনা করছে। নারীটি তাদের সৌভাগ্য কামনা করে এবং ফেরার পথে তাদের গল্প শোনার অপেক্ষায় থেকে চলে যায়। এই পুরো ঘটনায় দারা ও হানার চোয়াল ঝুলে পড়ার দশা, কারণ ওই নারী ও তার ঘোড়া কোনো সাধারণ প্রাণী ছিল না। ইউরু জানতে চায় তারা আসলে কারা। দারা ও হানা চিৎকার করে তাকে সম্মান দেখাতে বলে। তারা জানায় ওই দানব জুটি আসলে আশার সামা নামের এক সত্যিকারের দেবতা, যারা সাধারণ দানবদের তুলনায় অনেক উচ্চ পর্যায়ের। দারা এবং হানা জীবিত অবস্থায় একজন দেবতাকে দেখার সুযোগ পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এবং তাদের ভাগ্যকে ধন্যবাদ জানায়। কিন্তু অভিভাবক আত্মাগুলো এতে খুশি হয় না, কারণ তারা দেখে মানুষ বিভিন্ন ধরনের দানবদের মধ্যে ভেদাভেদ করে। হানা তখন ইউরুকে জানায় যে দেবতা থেকে শুরু করে সাধারণ আত্মা পর্যন্ত বিভিন্ন ধরনের দানব রয়েছে এবং তাদের প্রভুদের ওপর তাদের প্রভাবও ভিন্ন ভিন্ন হয়। রাতের দিকে তারা একটি শহরে পৌঁছায় এবং দূর থেকে অসংখ্য ছোট ছোট বাতি দেখে ইউরুর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। হানা গাড়িটি একটি রেস্ট এরিয়াতে থামায় এবং ইউরুর জন্য কিছু নতুন কাপড় কিনে দেয়, যাতে তাকে কোনো নাটক বা থিয়েটারের পলায়ন পর অভিনেতার মতো না দেখায়। জীবনে প্রথমবার টি-শার্ট দেখে ইউরু অবাক হয়ে যায়। এরপর দারা তার জন্য কিছু স্যান্ডেল নিয়ে আসে। নতুন পোশাকে নিজেকে দেখে ইউরু বিস্মিত হয়, কিন্তু তার মনোযোগ চলে যায় হানা খাবারের দিকে। কোনো ভেজাল বা দানাশস্য ছাড়াই একদম বিশুদ্ধ চালের ভাত দেখে সে হতবাক হয়ে যায়। তার উপর রাইস বলগুলোতে সামুদ্রিক শৈবাল দিয়ে মোড়ানো ছিল, যা তাদের গ্রামে একটি বিলাসবহুল জিনিস। সে হানাকে রাজকুমারী কিনা তা জিজ্ঞেস করে বসে, কারণ এমন খাবার তার গ্রামে কেবল ধনীদেরই সাধ্যের মধ্যে থাকে। দারা তাকে জানায় যে এই জায়গায় এসব খুবই সাধারণ বিষয়। ইউরু প্যাকেজ করা রাইস বল খোলা জানত না, তাই হানা তাকে প্লাস্টিকের প্যাকেট খুলতে সাহায্য করে। প্যাকেজ করা রাইস বলের স্বাদে ইউরু অভিভূত হয়ে পড়ে। দারা তাকে অন্যান্য খাবারও চেখে দেখতে বলে। ডান তাকে জিজ্ঞেস করে এই জায়গাটি কি। দারা জানায় যে এটি এমন একটি জায়গা যেখানে গাড়ি থামিয়ে মানুষ খাওয়া দাওয়া করে, বিশ্রাম নেয় এবং কেনাকাটা করে। কথা শুনে 2 অভিভাবক আত্মা উত্তেজিত হয়ে ওঠে। দারা তাদেরও ঘুরে দেখার প্রস্তাব দিলে তারা তাদের প্রভুকে পাহারা দেওয়ার কথা বলে তা প্রত্যাখ্যান করে। দারা তখন হানার সাথে ডিনার করতে যায়। রেস্টুরেন্টের ভেতরে হানা দারাকে জিজ্ঞেস করে ইউরু আসলে কতটা জানে। দারা উত্তর দেয় সে যখন ইউরুকে বলেছিল যে মন্দিরে বন্দি মেয়েটি তার বোন নয়, তখন ইউরু খুব ভেঙে পড়েছিল, তাই সে আর ঝুঁকি নিতে চায়নি। সে হানাকে কোনো অপ্রয়োজনীয় তথ্য না দেওয়ার জন্য অনুরোধ করে, কারণ ইউরু একজন ছোট ছেলে যে এই মানসিক চাপ নিতে পারবে না। হানা উত্তর দেয় যে সে বুঝতে পারছে না যে দারা কেন এভাবে ভাবছে, কারণ সে নিজে বাচ্চাদের পছন্দ করে না। হানা জিজ্ঞেস করে দারা কি ইউরুকে তার নিজের জায়গায় নিয়ে যাবে কিনা, কিন্তু দারা তা অস্বীকার করে জানায় যে তাদের শত্রুরা ইতিমধ্যেই তার নাম জেনে গেছে, সে তার ঠিকানা বদলে ফেলবে। হানা বলে যে অন্যের সন্তানকে নিয়ে গৃহহীন হয়ে ঘুরে বেড়ানো কঠিন কাজ, কিন্তু দারা জানায় যে হানা তাকে সাহায্য করবে। হানা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। হঠাৎ দারা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। হানা আত্মরক্ষার জন্য তার নাকল ব্যবহার করে দারাকে মারার জন্য প্রস্তুত হয়। দারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলে তাদের বিয়েটা আসলে আসল নয়, বরং ইউরুর নিরাপত্তার জন্য একটি ছদ্ম বিবাহ। সে বলে সমাজে মিশে যাওয়ার জন্য তাদের দম্পতি সেজে থাকাটাই সবচেয়ে ভালো উপায়। হানা পাল্টা যুক্তি দেয় যে বিয়ের প্রয়োজন নেই, সে বড় বোন আর দারা তাদের বাবা হিসেবে পরিচয় দিতে পারে। দারা তখন বুঝিয়ে বলে যে এক্ষেত্রে মানুষ ভাববে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, যা তাকে একজন ব্যর্থ মানুষ হিসেবে তুলে ধরবে, আর স্ত্রী মারা গেছে বললে সবাই তাকে করুণা করবে, যা অপ্রয়োজনীয় মনোযোগ আকর্ষণ করবে। কিন্তু যদি সে বলে ইউরু তার আগের স্ত্রীর সন্তান এবং বর্তমান স্ত্রী তার সাথে আছে, তবে সবাই তাকে একজন স্মার্ট মানুষ মনে করে আর ঘাঁটাবে না। হানা শেষ পর্যন্ত অনিচ্ছায় রাজি হয়। বাইরে ডান এবং বাম গাড়ির ইঞ্জিন পরীক্ষা করছিল, কিন্তু এর ভেতরে সেই কাল্পনিক ঘোড়াগুলোর দেখা পেল
পেল না। ইউরু সেখানে এসে সব খাবার খেয়ে ফেলার জন্য তাদের কাছে ক্ষমা চায়। দানবগুলোর খাবার প্রয়োজন না শুনে সে সরাসরি আসল কথায় আসে এবং তার বোন সম্পর্কে তাদের যা জানা আছে তা খুলে বলতে বলে। দানবগুলো গম্ভীর হয়ে জানায় তারা 400 বছর ধরে হিগাশি গ্রামের প্রবেশপথে ছিল, তাই গ্রামের ভেতরে কি হতো তা তারা জানত না। তবে তারা ইউরুর বাবা মাকে তাকে অনেকবার বাইরে নিয়ে যেতে দেখেছে। ডান ইউরুর ছোটবেলার শিকারের স্মৃতি মনে করিয়ে দেয়। বাম জানায় তারা কখনো তার যমজ বোনকে দেখেনি, কেবল তার জন্মের খবরটুকু শুনেছিল। তারা ভেবেছিল সে মারা গেছে, কিন্তু 10 বছর আগে তারা ইউরুর বাবা মাকে একটি মেয়েকে নিয়ে পাড়াতে দেখেছিল যার রক্তের গন্ধ হুবহু ইউরুর মতো। এ কথা শুনে ইউরু হতবাক হয়, কারণ সে জানত বাবা মা তাকে একা ফেলে গিয়েছিল, কিন্তু আসলে তারা তাকেই ফেলে গিয়েছিল। তার বাবা মা কেন তাকে রেখে গেল তা জানার জন্য সে আসল আশাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই দারা ও হানা ফিরে আসে। হানাকে অত্যন্ত রাগান্বিত দেখে ইউরু ভয় পেয়ে যায়। হানা জানায় এখন থেকে তারা তার আইনি অভিভাবক। আইনি বা অভিভাবক কি তা ইউরু বোঝে না। হানা তাকে বুঝিয়ে বলে যে এখন থেকে যে কোনো বিপদে তার দায়ভার তারাই নেবে। দারা ইউরুকে জানায় তাদের লম্বা সফরে বেরোতে হবে। তারা যাত্রা শুরু করলে দারা জানায় যে আশাকে যারা সাহায্য করছে তারা হলো কাজরি গোষ্ঠী। তারা হিগাশি গ্রামেরই মানুষ, তাই তাদের মধ্যেও দানব নিয়ন্ত্রণকারী যোদ্ধা রয়েছে। তারা গ্রাম থেকে চলে এসেছিল কারণ তাদের মধ্যে কিছু মতপার্থক্য তৈরি হয়েছিল এবং এরপর তারা আধুনিক পৃথিবীতে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। হানা বলে যে সে তাদের সাথে জড়াতে চায় না, কারণ তারা খুবই বিপজ্জনক মানুষ, এবং দারা ও হানা তার সাথে একমত হয়। সে বলে যে তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পৃথিবীতে বাস করেছে, তাই তারা গ্রামের গোপন বিষয়গুলো সম্পর্কে খুব একটা জানে না, তবে তাদের উপর পূর্বপুরুষদের পেশাগুলো অর্পিত হয়েছে। দারা বলে যে দাদি ইয়ামাহা চাইতেন না বাইরের কেউ হিকাশি গ্রামের অবস্থান জানুক, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে বাইরের মানুষ যমজদের ক্ষমতা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইবে। দারা ইউরুকে বলে যে সে পণ্য ও তথ্য জোগাড় করে তা গ্রামবাসীদের কাছে পৌঁছে দেয়। হানা এই পৃথিবীতে সাধারণ ছোটখাটো কাজ করে এবং সে আসলে কখনোই গ্রামে যায়নি। দারা বলে যে সে জানে না ইয়ামাহার মাথায় কি চলছে, তবে যেহেতু তার গোষ্ঠী গ্রামের প্রতি অনুগত, তাই তাকে নিয়ম মেনে ইউরুকে রক্ষা করতে হবে। ইউরু মনে করে ইয়ামাহা কতটা বিরক্ত ছিলেন আসার তাকে খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে, এবং কিভাবে তিনি দারাকে চিৎকার করে বলেছিলেন কাউকে যেন ইউরুকে খুঁজে পেতে না দেওয়া হয়। সে দারাকে জিজ্ঞেস করে তার এবং তার বোনের মধ্যে এমন কি বিশেষত্ব আছে, আর দারা তাকে সেই প্রাচীন ভবিষ্যৎবাণীটি বলে। যখন দিন ও রাত সমান হয় এমন একদিনে পূর্বের কোনো গ্রামে এক ছেলে ও মেয়ের জন্ম হয়, তখন পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে যায়। ডান ইউরুকে বলে যে শেষবার যখন এমনটা ঘটেছিল তখন 400 বছর আগে হিগাশি গ্রামে যমজরা জন্মেছিল, যারা দিন ও রাতকে বিভক্ত করে দিয়েছিল। সেই সময় একটি বিশাল যুদ্ধ হয়েছিল যা দেশটিকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করে দেয়। তার অনেক আগে যখন যমজরা জন্মেছিল তখন দেশটি উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে গিয়েছিল, এবং উভয় ক্ষেত্রেই দানব নিয়ন্ত্রণকারীরা এর জন্য দায়ী ছিল। ইউরু এটা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে তবে কি তারাই সেই অভিষিক্ত শিশু যারা পৃথিবীকে বিশৃঙ্খলায় ফেলে দেবে? কিন্তু ডান তাকে বলে যে যারা তাদের ক্ষমতা ব্যবহার করতে চায় তারাই বিশ্বকে বিভক্ত করবে। ইউরু উত্তর দেয় যে তার তো কোনো শক্তি নেই, এবং ডান জবাবে বলে যে এখন হয়তো তার শক্তি নেই, কিন্তু তার সেই সম্ভাবনা আছে। দারা বলে যে আশা ইতিমধ্যেই তার শক্তি অর্জন করে ফেলেছে, এবং ডান উত্তেজিত হয়ে বলে যে তার শক্তির নাম ব্রেক, যা যে কোনো কিছুকে জোরপূর্বক ভেঙে ফেলতে পারে, তার সে যে কোনো লক্ষ্যই হোক না কেন। এর যমজ শক্তির নাম সিল, এবং নাম অনুযায়ী এটি যে কোনো কিছুকে জোরের সাথে বন্ধ করে দিতে পারে। হানা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে যদি এই দুটি শক্তি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তবে কি হবে, আর দারা উত্তরের জন্য অভিভাবক আত্মা দুটির দিকে তাকায়। সে জিজ্ঞেস করে কারো কি কখনো একই সময়ে দুটি শক্তি পাওয়ার অভিজ্ঞতা হয়েছে, এবং বাম উত্তর দেয় যে সে এমন কোনো ঘটনার কথা জানে না। এই কথা শুনে ইউরুর মনে পড়ে যায় যে গ্রামে একটি সুরক্ষা কবচ ছিল, এবং সে দারাকে জিজ্ঞেস করে কিভাবে সে এত সহজে আসা যাওয়া করতে পেরেছে। দারা উত্তর দেয় যে গ্রামে পৌঁছানোর জন্য একটি সুনির্দিষ্ট পথ অনুসরণ করতে হয়। এতে পাথর স্তূপের চারপাশে কয়েকবার ঘোরা এবং নির্দিষ্ট মোড়ে নির্দিষ্ট কোণে চলা সহ আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকে। সে বলে যে গ্রামে যাওয়ার পথটি বেশ বিভ্রান্তিকর, তবে সে ছোটবেলায় তার গোষ্ঠীর কাছ থেকে তা শিখেছে, এবং এখন সে যখন ইচ্ছা গ্রামে ফিরে যেতে পারে। দারা আরও বলে যে কখনো কখনো পাহাড়ের ভেতর হারিয়ে যাওয়া মানুষরা দুর্ঘটনাবশত সেই পথ অনুসরণ করে ফেলে এবং ইউরুর মায়ের মতো গ্রামে গিয়ে পৌঁছায়। ইউরু এটা শুনে অবাক হয়ে যায়, কিন্তু তারপর তার মনে পড়ে তার মা কিভাবে তাকে বলতেন যে তিনি এক সুদূর জায়গা থেকে এসেছেন যেখানে তার নামের অর্থ হলো রাত। তিনি একদিন তাকে সেই জগৎ দেখাতে চেয়েছিলেন, এবং ইউরু বুঝতে পারে যে সে অবশেষে তার মায়ের জন্মভূমিতে এসেছে। কয়েকদিন পর ইউরু টয়লেট ব্যবহারের শিল্পে দক্ষতা অর্জন করে। সে কিভাবে ফ্লাশ করতে হয় এবং হাত ধুতে হয় তা জানে, কিন্তু সে এখনও হ্যান্ড ড্রায়ার দেখে ভয় পায়, কারণ এটি খুব জোরে শব্দ করে। পরে সে তার দানবদের সাথে পার্কে হাঁটতে বেরোয়, এবং এত মানুষ একসাথে দেখে তারা অবাক হয়ে যায়। তারা মন্তব্য করে যে আধুনিক জগৎ সত্যিই খুব আকর্ষণীয়, এবং এখানে এত মানুষ থাকার মানে হলো এটি নিশ্চয়ই দেশের রাজধানী।
ইউরো উত্তর দেয় যে দারা বলেছিল রাজধানী হলো টোকিও নামে একটি জায়গা যেখানে 1 কোটি মানুষ বাস করে, এবং এটি শুনে অভিভাবক আত্মা দুটি হতবাক হয়ে যায়, কারণ তারা হিসাব করার চেষ্টা করে যে 1 কোটি মানুষ দিনে কতটুকু চাল খেতে পারে। যাই হোক, ইউরু বলে যে এটি তাদের লুকিয়ে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা, এবং বাম বলে যে তারাও তার বোনকে খুঁজে বের করার চেষ্টা করবে। ইউরু বলে যে দারা এবং হানা ভালো মানুষ, কিন্তু তারা দাদি ইয়ামাহার সাথে জড়িত, যিনি তাকে এতদিন মিথ্যা বলেছেন এবং নকল আশা তৈরি করে তাকে গ্রামে আটকে রাখার চেষ্টা করেছেন। এই কারণেই সে তাদের বিশ্বাস করতে পারছে না, কিন্তু সে আসল আশাকেও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। সে তাকে ধরতে চায় যাতে সে তাকে তাদের বাবা মায়ের কাছে নিয়ে যেতে পারে, কারণ কেবল তারাই উত্তর দিতে পারবে কেন তারা তাদের মেয়েকে নিয়ে গ্রাম থেকে পালিয়েছিল। সে তার দানবদের জিজ্ঞেস করে তারা তাকে সাহায্য করবে কিনা, এবং ডান উত্তেজিত হয়ে ওঠে কারণ এটি মজাদার মনে হচ্ছে। বাম তার সঙ্গীকে বলে তাদের প্রভু যখন এত গম্ভীর তখন যেন সে এমন বোকার মতো আচরণ না করে। ডান তাকে জিজ্ঞেস করে সেই ব্যাপারে কি ভাবছে, এবং সে উত্তর দেয় যে সে পছন্দ করে না কেউ তাকে ধাওয়া করুক, কারণ সে নিজেই শিকারী এবং সে নিজেই ধাওয়া করতে চায়। ইউরু তার মনোভাব দেখে কিছুটা ভয় পেলেও ডান তার জন্য গর্ববোধ করে। এরপর তারা দারার সাথে কথা বলতে চায়, যে তখনও হানার সাথে ফোনে কথা শেষ করছিল। সে ইউরুকে বলে তাদের কাছে ভালো খবর আছে, কারণ হানা তাদের থাকার জন্য একটি জায়গা খুঁজে পেয়েছে। ইউরু তার সেল ফোনটি নিয়ে বেশি কৌতূহলী এবং দারা তাকে তা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে সঠিক শব্দ খুঁজে পায় না। তাই সে হানার পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নেয় এবং তাকে বলে যে এটি হলো একজনের কাছে বার্তা পাঠানোর সংকেত। শীঘ্রই তারা হানা কর্তৃক ভাড়া করা অ্যাপার্টমেন্টে পৌঁছায় এবং ভেতরে ঢুকে ইউরু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। সে অ্যাপার্টমেন্টটি পর্যবেক্ষণ করতে থাকে, কারণ বিশাল পাথরের ভবনগুলোর ভেতরটা কেমন হয় তা নিয়ে সে কৌতূহলী। হানা তার অবাক করা প্রতিক্রিয়াগুলোর সাথে এতই অভ্যস্ত হয়ে গেছে যে সেগুলোর দিকে সে আর পাত্তাই দেয় না। সে দারাকে বলে যে বিদ্যুৎ এবং পানির সংযোগ দেওয়া হয়ে গেছে এবং গ্যাসের সংযোগ চালু হওয়ার অপেক্ষায় আছে। সে দারাকে পশ্চিমা ধাঁচের একটি ঘর দেয় এবং ইউরোকে বলে সে জাপানি ধাঁচের ঘরটিতে থাকতে পারবে যেখানে তাতামি ম্যাট আছে। ইউরো তার ঘরে তাতামি ম্যাট দেখে একেবারে পাগলের মতো আচরণ করে, কারণ এগুলো গ্রামে বিলাসিতার জিনিস যা কেবল বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। সে ম্যাটগুলো আসল কিনা তা পরীক্ষা করার জন্য সেগুলো চাটার প্রস্তুতি নেয়। তারপর সে সেগুলোর উপর লুটিয়ে পড়ে এবং হানাকে জিজ্ঞেস করে সে সত্যি এত ব্যয়বহুল জায়গায় থাকতে পারবে কিনা। ঠিক তখনই সে চোখ খুলে দেখে একটি কুকুর ও বিড়াল তাকে দেখছে এবং কোনো সতর্কতা ছাড়াই তারা তার মুখে প্রচণ্ড জোরে থাপ্পড় বসিয়ে দেয়। ইউরুর আর্তনাদ বাথরুমে থাকা তার দানবদের কানে পৌঁছায়। তারা তৎক্ষণাৎ তাদের মালিকের ঘরে চলে যায় কি ঘটছে তা দেখার জন্য। হানা তার পোষা প্রাণীগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়। কুকুর জাইরো এবং অদ্ভুত কমলা রঙের বিড়াল দেখে ডান ও বাম সাথে সাথে বসে পড়ে এবং পোষা প্রাণীগুলোকে অভিবাদন জানিয়ে তাদের ভেতরে আসার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তারা নিজেদের ইউরুর দানব হিসেবে পরিচয় দেয় এবং ইউরু বুঝতে পারে না কেন তারা এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। সে আরও অবাক হয় যখন বিড়াল ও কুকুর অভিভাবক আত্মার সাথে হাত মেলায় এবং ঠিক তখনই দারা সেখানে আসে। সেও প্রাণীগুলোকে অভিবাদন জানিয়ে বলে যে সে আগে কখনো হানার দানবদের দেখেনি। ইউরো এটা শুনে নিজের মাথা ঠিক রাখতে পারে না, কারণ সে বিশ্বাসই করতে পারে না যে সাধারণ কুকুর ও বিড়াল আসলে দানব। হানার দানবগুলো তার কণ্ঠস্বর পছন্দ করে না, তাই তারা তার আঙুল কেটে দেয় এবং তার পেটে ঘুষি মারে যাতে সে শিক্ষা পায়। ডান ও বাম ইউরোকে বলে তাদের মালিকদের সামনে ভদ্র আচরণ করতে, কিন্তু সে এখনো এই খবরটি হজম করতে পারছে না। এরপর হানা দরজার সামনে তার পরিবারের নাম লেখা একটি অস্থায়ী নেমপ্লেট লাগিয়ে দেয়। দারা বলে যে যেহেতু সে স্বামী তাই এটি তার নাম হওয়া উচিত, কিন্তু হানা তাকে মনে করিয়ে দেয় যে তাদের শত্রুরা ইতিমধ্যেই তার সম্পর্কে জানে, তাই তার নাম ব্যবহার করাই ভালো হবে। সে ইউরোকেও এই নাম ব্যবহার করতে বলে এবং সে এটা শুনে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে জেনে অবাক হয় যে তাদের দুজনেরই পারিবারিক নাম আছে, কারণ তার এলাকায় কেবল অভিজাতদেরই পারিবারিক নাম আছে। হানা তাকে বলে যে এখানে সবারই পারিবারিক নাম আছে, কিন্তু দারা আরও মজার করে তোলে যখন সে ইউরোকে বলে যে হানার একটি আস্ত পাহাড় আছে। হানা তাকে চিৎকার করে বিভ্রান্তি তৈরি না করতে এবং ব্যাখ্যা করে যে সে কিছু জমি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিন্তু সে তা রক্ষণাবেক্ষণ করতে পারছে না এবং কেউ তা কেনার জন্য প্রস্তুত নয়। ইউরো উত্তেজিত হয়ে তাকে জিজ্ঞেস করে সে তার পাহাড়ে শিকার করতে যেতে পারবে কিনা, যা একটি কিংবদন্তি মানের পিকআপ লাইন। হানা তাকে বলে সে তা করতে পারবে না, কারণ এই পৃথিবীতে শিকার করার জন্য লাইসেন্স প্রয়োজন। ইউরো এটি বিশ্বাসই করতে পারে না এবং দারা তাকে বলে যে গাড়ি চালানোর জন্য লাইসেন্স প্রয়োজন, যা শুনে সে পুরোপুরি বোকা বনে যায়। একই সময় আসা বিলাসবহুল প্রাসাদে তার ক্ষমতা প্রশিক্ষণ করছিল। সে আঙুলের একটি টোকায় তার সামনের আপেলের ওপর তার শক্তির খুবই সামান্য অংশ ছেড়ে দেয় এবং যদিও সে নির্ভুল তবুও শুধু খোসা ছাড়ানো ছাড়া অন্য কিছু করার ক্ষমতা তার নেই। সে আরও শক্তি প্রয়োগ করার জন্য তার পুরো হাতের তালু ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এবার সে একদমই নির্ভুল ছিল না এবং বাগানটির ক্ষতি করে ফেলে। ঠিক তখনই কাজরি পরিবারের প্রধান এবং প্রাসাদের মালিক সেখানে আসেন এবং আশা ক্ষমা চায় যে সে তার বাগান নষ্ট করে চলেছে। তিনি তাকে বলেন যে যতক্ষণ সে কাউকে হত্যা না করছে ততক্ষণ ঠিক আছে এবং তাকে অনুশীলন চালিয়ে যেতে বলেন। তারপর সে জিনকে সবকিছু পরিষ্কার করতে বলেন এবং সে সাথে সাথে তার দানবকে ডেকে পাঠান, যা নুড়ি পাথরের মধ্য দিয়ে সাঁতার কাটার সময় বিশাল আকার ধারণ করে এবং আশার ভেঙে ফেলা মূর্তিগুলো খেয়ে ফেলে। এরপর আশা বসকে জিজ্ঞেস করে আজ তিনি কেন এসেছেন। তিনি উত্তর দেন যে তিনি গাভীর সাথে দেখা করতে এসেছেন, যে ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল, এবং বৃদ্ধ মানুষকে বলে যে এখানে কষ্ট করে আসার প্রয়োজন ছিল না। বৃদ্ধ লোকটি তার এবং তার দানবদের খোঁজখবর নেন এবং আশা জিজ্ঞেস করে সে আপেলটি নিতে চায় কিনা, যা সে ধ্বংস করতে পারেনি। গাভী প্রস্তাবটি গ্রহণ করতে পেরে খুশি হয়, কিন্তু আশার কাছে কোনো ছুরি নেই। সৌভাগ্যবশত জিনের কাছে তার সমাধান ছিল এবং সে তার দানবকে দিয়ে ছুরিটি বমি করায় যা সে বহন করছিল। আশা ছুরিটি গ্রহণ করে, কিন্তু গাভী
এমন কোনো খাবার খেতে অস্বীকার করে যা একটি জঘন্য মাছের পেট থেকে এসেছে। যাই হোক, সে শীঘ্রই তার কথা থেকে সরে আসে এবং সবার সাথে আপেলটি উপভোগ করে। বস তখন গ্যাবিকে বলেন যে তাকে অবশ্যই এখানে থেকে সুস্থ হতে হবে এবং আশা তার দেখাশোনা করবে। আশা এটি শুনে অবাক হয়, কিন্তু বৃদ্ধ লোকটি তাকে বলেন যে যদি লোকেরা জানতে পারে যে সে এবং তার ভাই পাহাড় ছেড়ে চলে এসেছে, তবে তারা তাদের অপহরণ করার জন্য তাদের ক্ষমতার সব কিছু করবে। সে তার নিজের গোষ্ঠীর লোকদেরও পুরোপুরি বিশ্বাস করে না এবং আশাকে বলে যে তার এখানে নিরাপদ থাকা প্রয়োজন। সে জিনকে নির্দেশ দেয় পরিবর্তে ইউরুকে খুঁজতে এবং আশা এটি শুনে বিষণ্ণ হয়ে পড়ে। জিন হঠাৎ বলে যে সে জানেই না ইউরু দেখতে কেমন এবং গ্যাবি আক্ষেপ করে যে সে তার কোনো ছবি তোলেনি। আশা একটি দারুণ সুন্দর স্কেচ আঁকে এবং গ্যাবি তাকে ভূতের মতো আঁকে, যখন তার দানবরা জাপানি ধ্রুপদী স্টাইলে একটি চিত্রকর্ম আঁকে। জিন তাদের কাউকেই বিশ্বাস করতে পারে না, তাই সে প্রথমে দাঁড়ার ওপর নজর দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে আশা তাকে সতর্ক করার জন্য তার কাছে আসে যে তার ভাইয়ের দানবদের ঘ্রাণ শক্তি খুব প্রবল এবং তাদের থেকে সতর্ক থাকা উচিত। এবং একই সময়ে গ্যাবির দানবরা তাকে ডান ও বামের একটি স্কেচ ধরিয়ে দেয় এবং সে তাদের প্রতিভা দেখে আবারও অবাক হয়। সন্ধ্যায় দারা তার দাড়ি কামিয়ে ফেলে, কারণ সে এখন তার চেহারা পুরোপুরি বদলে ফেলতে চায়। কিন্তু হানা এতে খুশি নয়, কারণ সে ভেবেছিল দাড়িটাই তার মুখের একমাত্র জিনিস যা তাকে কিছুটা সুদর্শন করে তুলেছিল। দারা এটি শুনে হতাশ হয়ে পড়ে এবং সে নকল স্বামী স্ত্রী পরিস্থিতির সাথে একটু বেশিই মিশে যাচ্ছে। সে হানাকে জিজ্ঞেস করে তাদের ছেলে কোথায় এবং সে নির্বিকারভাবে উত্তর দেয় যে ইউরু তার অভিভাবকদের সাথে হাঁটতে গেছে। এরপর দারা তার মালপত্র পরীক্ষা করতে শুরু করে এবং দেখতে পায় যে তার মাচেটে নেই। সে হানাকে জিজ্ঞেস করে সেটি দেখেছে কিনা, আর হানা উত্তর দেয় যে সে তার দুর্গন্ধযুক্ত ব্যাগগুলো ধরেনি। দারা জানে এর মানে ইউরু মাচেটেটি নিয়ে গেছে এবং সে ভাবে ইউরু কত দূর গেছে, কারণ পুলিশ তাকে ধরে ফেললে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। হানা এখন ইউরুর উপর খুবই রাগান্বিত এবং সে বাড়ি ফিরলেই তাকে একজন সত্যিকারের মায়ের মতো শাসন করার পরিকল্পনা করে। এদিকে ইউরু একটি ভবনের ওপরে এবং সে বলে যে আধুনিক জগৎ এত বিশাল যে এখানে আশাকে এত সহজে খুঁজে পাওয়া অসম্ভব। বাম বলে যে আশা নিশ্চয়ই ইউরুকে খুঁজছে, তাই তাদের শেষ পর্যন্ত দেখা হয়েই যাবে। হঠাৎ ইউরুর একটি বুদ্ধি আসে এবং সে তার দানবদের জিজ্ঞেস করে তারা কি অন্য দানবদের উপস্থিতি টের পেতে পারে, যেমনটা তারা ঘোড়া চড়ে আসা সেই নারীকে খুঁজে পেয়েছিল। বাম নিশ্চিত করে এবং তখন ইউরু ডানকে জিজ্ঞেস করে সে কি আশার রক্তের গন্ধ অনুসরণ করে তাকে খুঁজে পেতে পারে। দুই দানবই তাকে জানায় যে তারা তা করতে পারবে। ইউরুর একটি পরিকল্পনা মাথায় আসে। সে বলে যে তাদের এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে অনেক দানব এবং আশার গন্ধ পাওয়া যায়, কারণ দারা তাকে বলেছিল যে কোরে পরিবারে অনেক দানব নিয়ন্ত্রণকারী আছে। বাম এবং ডান পরিকল্পনাটি পছন্দ করে এবং তারা তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণ শক্তি প্রকাশ করে। তাদের সোনালী হিংস্র রূপে রূপান্তরিত হয়ে তারা ইউরুকে তুলে নিয়ে আকাশপথে শহর খুঁজতে শুরু করে। কিছুক্ষণ ওড়ার পর তারা এমন একটি জায়গা খুঁজে পায় যেখানে অনেক দানব এবং আশার গন্ধ রয়েছে। তারা সেই স্থানের কাছে অবতরণ করে এবং গতির কারণে অসুস্থ হয়ে ইউরোপ বমি করে দেয়। ডান তার মাথা দিয়ে তাকে উপরে তুলে নেয় এবং বলে যে সে আশেপাশে আশা এবং কিছু দানবের গন্ধ পাচ্ছে। বাম জিজ্ঞেস করে তারা কি দানবগুলো দেখা মাত্রই তাদের মেরে ফেলবে কিনা, কিন্তু ইউরু বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় যদি দানবগুলো যুক্তিবাদী হয়। সে উত্তর দেয় যে সব দানব মানুষের ভাষা বোঝে না, তাই সে হয়তো তাদের কাছে খুব বেশি কিছু আশা করছে। ঠিক তখনই ডান আশার গন্ধ কাছে আসতে অনুভব করে। তারা একটি ভূগর্ভস্থ পার্কিং লটে যায় যেখানে জিন তার লোকদের নিয়ে দারা সম্পর্কে তথ্য খুঁজছিল। ইউরু এবং তার দানবরা একটি পিলারের পেছনে লুকিয়ে থাকে এবং ডান নিশ্চিত করে যে এই লোকগুলোর মধ্যে দানবের গন্ধ আছে এবং তারা আশার অনুসারী। সে বলে যে তাদের দানবরা নিশ্চয়ই আশেপাশে আছে এবং ইউরুকে জিজ্ঞেস করে সে তাদের দেখতে পাচ্ছে কিনা, কিন্তু সে ছাড়া তিনজন মানুষ ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ আশা সেখানে আসে এবং তাকে দেখা মাত্রই ইউরুর মৃত গ্রামবাসীদের কথা মনে পড়ে যায় এবং সে তাকে মারার জন্য তেড়ে যায়। ডান তাকে সতর্ক করার চেষ্টা করে যে মেয়েটির গায়ের গন্ধ আশার মতো নয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ইউরু যখন তাকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই জিনের বিশাল পিরানহা দানবটি তাকে আক্রমণ করে এবং তার চোয়ালের ভেতরে আটকে ফেলে। ইউরু বুঝতে পারে না কি ঘটছে। জিন তখন ব্যাখ্যা করে যে সে শুনেছিল তার দানবদের ঘ্রাণ শক্তি খুব প্রখর, তাই সে আশার রক্তের গন্ধ ব্যবহার করে তাদের ফাঁদে ফেলেছে এবং এখন সে যে আশাকে দেখতে পাচ্ছে সেটি তার দানবের তৈরি একটি মায়া। একই সময়ে হানা আতঙ্কিত হয়ে দারাকে বলে যে তাদের দ্রুত ইউরুকে খুঁজে বের করতে হবে। দারা ভাবে সে হয়তো কাউকে আঘাত করে বসবে, কারণ সে নিয়মকানুন জানে না। হানা তাকে বলে যদি ইউরু আহত হয় তবে পরিস্থিতি আরও খারাপ হবে। দারা মুগ্ধ হয় যে হানা ইউরুর জন্য এত চিন্তা করছে, কিন্তু হানা তাকে বলে যে ছেলেটি বাঁচল কি মরল তাতে তার কিছুই যায় আসে না। সে ব্যাখ্যা করে যে তার কোনো নথিপত্র নেই এবং আরও গুরুত্বপূর্ণভাবে কোনো বীমাও নেই, তাই তাদের চিকিৎসার খরচ নিজেদের পকেট থেকে দিতে হবে এবং দারাও এতে আতঙ্কিত হয়ে পড়ে। হানা সাথে সাথে তার কুকুর জাইরোকে যাকে ইউরুর জ্যাকেট শুকে তার অবস্থান বের করতে বলে।
জাইরো প্রথমে ইউরুর বাজে গন্ধ নিয়ে মন্তব্য করে এবং তারপর তাকে খুঁজতে ভবনের উপর দিয়ে লাফিয়ে চলে যায়। একই সময়ে কোতু জিপের মাধ্যমে জাইরোর লাইভ লোকেশন ট্র্যাক করে এবং তারা অবাক হয় যে একটি বিড়াল আধুনিক প্রযুক্তি এত ভালোভাবে ব্যবহার করতে পারে। হানা অবাক হয়ে দেখে ইউরু ইতিমধ্যেই টোকিওতে পৌঁছে গেছে, কিন্তু দারা ভাবে সে সেখানে কি করছে। ইতিমধ্যে জিন ইউরুকে এখানে আসার জন্য ধন্যবাদ জানায়, কারণ এতে তার খোঁজাখুঁজির কষ্ট বেঁচে যায়। জিন রেগে যায় এবং পিরানহার দাঁত কেটে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার মাচেটি দিয়ে দাঁতগুলো কাটা অসম্ভব ছিল। জিনের অনুসররা ইউরুর দানবলে সামনে আসার নির্দেশ দেয় এবং তারা দুজন ভাবে এখন কি করবে। বাম বলে যে লোকগুলোর কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু ডান বুঝতে পারে অন্য দুজন লোকেরও দুটি করে দানব আছে। তারা দ্বিধায় পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা মুখোমুখি লড়াই করার সিদ্ধান্ত নেয়। জিনের অনুসররা এতে খুশি হয় এবং তাদের প্রভুকে বাঁচাতে চাইলে থেমে যেতে বলে, কিন্তু ডান ও বাম তাদের দিকে এগিয়ে যেতে থাকে। ডান বামকে জিজ্ঞেস করে তারা কাকে আগে ধরবে এবং সে পরামর্শ দেয় যে জিনকে কাবু করা তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হবে। ইউরো মেজাজ হারানোর জন্য ক্ষমা চায়, কিন্তু বাম তাকে সেখানেই থাকতে বলে, কারণ এতে জিনের দানবগুলো কিছু করতে পারবে না। জিন ও তার লোকেরা একজন দানবকে তার প্রভুকে আদেশ দিতে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ডান হেসে বলে যে তাদের প্রভু তাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। জিন সরাসরি লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং তার অন্য দানবকে অস্ত্র বের করতে বলে। ছোট পিরানহাটি একগুচ্ছ বন্দুক ও তলোয়ার বমি করে দেয় এবং ইউরু তার দানবদের সতর্ক থাকতে বলে, কারণ সে জানে এই অস্ত্রগুলো কি করতে পারে। লোকেরা অভিভাবকদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে, কিন্তু তাদের পাথুরে শরীরে বুলেটের কোনো প্রভাব পড়ে না, এমনকি শর্টগানের গুলিও কোনো ক্ষতি করতে পারে না। হঠাৎ একজন লোক ডানকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে, কিন্তু সে তা গিলে ফেলে। একমাত্র ক্ষতি হয় যখন পিরানহাটি তার ওপর একটি পাথরের মূর্তি ছুঁড়ে মারে। হঠাৎ টাক মাথাওয়ালা লোকটি একটি ক্রোবার নিয়ে আক্রমণ করতে আসে, কিন্তু বাম সেটি আটকে দিয়ে তাকে পিলারের ওপর আছাড় মারে। জিন একটি তলোয়ার দিয়ে ডানকে আক্রমণ করে, যা আঘাত করতেই ভেঙে যায় এবং দুই অভিভাবক আর দয়া না দেখানোর সিদ্ধান্ত নেয়। যাই হোক, স্বর্ণকেশী লোকটি ঠিক তখনই তার দানব ব্যবহার করে এবং বামকে চেপে ধরার জন্য তার উপর একটি বিশাল কচ্ছপ ডেকে আনে। ইতিমধ্যে একটি ছোট্ট খরগোশ ডানের পোশাকে টান দিয়ে তাকে ফেলে দেয় এবং তার দ্রুত ও শক্তিশালী আঘাতে তাকে বিপর্যস্ত করে ফেলে। ডান বামকে সাহায্য করতে বলে, কিন্তু কচ্ছপটি খুব ভারী হওয়ায় সে সেখান থেকে নড়তে পারে না। ইউরো বুঝতে পারে তার দানবরা এখন সত্যিকারের বিপদে আছে, কিন্তু সে দ্রুত পার্কিং লটের চারপাশে তাকিয়ে তাৎক্ষণিকভাবে একটি পরিকল্পনা করে ফেলে। সে কচ্ছপের চোখের ওপর মাচেটিটি ছুঁড়ে মারে, এতে সেটি চমকে উঠে দূরে সরে যায়। এটি বামকে মুক্ত করে দেয়, যে সাথে সাথে লাফিয়ে উঠে শক্তিশালী লাথি মেরে পিরানহার দাঁতগুলো ভেঙে ফেলে। ইউরু এখন মুক্ত এবং সে পিরানহার একটি বাঁধ টাক মাথাওয়ালা লোকটির দিকে ছুঁড়ে মারে এবং ডানকে বাতি নিভিয়ে দিতে বলে। ডান জোরে গর্জন করে পার্কিং লটের সব আলো নিভিয়ে যায় এবং অন্ধকারের সুযোগে ইউরু পালিয়ে যায়। ছোট্ট খরগোশটি তার প্রভুকে বলে যে ইউরুর দানবরা পালিয়ে যাচ্ছে, কিন্তু জিন তাকে চিন্তিত না হতে বলে, কারণ তৃতীয় লোকটির দানবরা আগেই বের হওয়ার পথে অপেক্ষা করছে। হঠাৎ তোর মনে পড়ে আসা বলেছিল তার ভাইয়ের শিকারীর মতো বুদ্ধি আছে এবং সে সময় মতো প্রতিক্রিয়া দেখাতে পারে না, কারণ ইউরু তার পেছনে আবির্ভূত হয়ে তার পায়ে আক্রমণ করে। সে আক্রমণটি পুরোপুরি এড়াতে সক্ষম হয় না এবং যখন সে তার দ্বিতীয় দানবকে আলো জ্বালানোর নির্দেশ দেয়, তার লোকেরা দেখতে পায় যে ইউরু আহত জিনকে জিম্মি করেছে এবং তাদের দানবরাও বেশি দূরে যায়নি। স্বর্ণকেশী লোকটি তাদের ওপর চিৎকার করে জিজ্ঞেস করে কিভাবে দানবরা তাদের প্রভুকে বিপদে ফেলে দৌড়ে যেতে পারে, কিন্তু অভিভাবক আত্মাগুলো তাকে বলে যে তাদের প্রভুর ওপর তাদের পূর্ণ আস্থা আছে এবং তারা কখনোই তাকে বিপদে পড়ার মতো যথেষ্ট দূরে ছিল না। ইতিমধ্যে ইউরু জিনকে জিজ্ঞেস করে সে তার গ্রামে আক্রমণকারী লোকদের মধ্যে ছিল কিনা। জিন হ্যাঁ বলে, আক্রমণের পূর্ণ দায়ভার স্বীকার করে এবং ইউরু তাকে এখনই মেরে ফেলতে চায়। যাই হোক, সে তার রাগ নিয়ন্ত্রণ করে এবং তাকে আসার সাথে কথা বলিয়ে দিতে বলে, কারণ সে তার সাথে দেখা করতে চায়। স্বর্ণকেশী লোকটি এটা শুনে অবাক হয় যে ইউরুর দাবি হলো আসাকে কথা বলতে দেওয়া, যমজ বোনের জিম্মি হওয়ার বিনিময়ে তাকে ফিরে পাওয়া নয়, যা সবাই প্রত্যাশা করেছিল। জিন ইউরুকে বলে যে হিগাশি গ্রাম এখন আর এই যমজদের চায় না, আর ইউরু উত্তর দেয় যে সে তার গ্রামের প্রতিনিধিত্ব করতে আসেনি, এসেছে নিজের জন্য। জিন তাকে কেজ ম্যানশনে যেতে বলে, কারণ আসা সেখানে তার অপেক্ষায় আছে। ইউরু জানে যে এটি ভালুকের গর্তে ঢুকে পড়ার মতোই বোকামি, তাই সে জিনকে এখনই আসাকে এখানে ডেকে আনতে বলে। হঠাৎ বালডি সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানায়, যাতে জিনের ক্ষতগুলো সে সেলাই করে দিতে পারে, নতুবা অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যাবে। ইউরো তাতে রাজি হয় এবং বলে যে জিন নিশ্চয়ই খুব নাজুক, কারণ সামান্য কাটাকাটিতেই তার এত রক্ত ঝরছে। জিন অবাক হয়ে জিজ্ঞেস করে ইউরো কি ইচ্ছে করেই তাকে হালকাভাবে আঘাত করেছিল। ইউরো তা স্বীকার করে এবং বলে যে সে বুঝতে পেরেছিল জিন তাকে মারার চেষ্টা করছে না, তাই সে নিজেকে আটকে রেখেছিল, কিন্তু এটি যদি জীবন মরণের লড়াই হতো তবে সে দয়া দেখাতো না। ইউরো এটাও জানে যে জিন চাইলে প্রথম অতর্কিত হামলাই তাকে মেরে ফেলতে পারত। এদিকে ডানের নজর যায় বিশাল পিরানহার দিকে এবং সে বুঝতে পারে এটি জিনের দানব।
ছোট খরগোশ ও কচ্ছপটি স্বর্ণকেশীর দানব। বাম বাল্ডিকে জিজ্ঞেস করে তার দানব কোথায়, আর সে উত্তর দেয় যে তারা তাদের আশেপাশেই ছিল। বাম জিজ্ঞেস করে সে কি তাদের সাথে আনেনি কারণ তারা লড়াইয়ে ভালো নয়। বাল্ডি তখন দরজার ওপাশ থেকে তাদের দিকে তাকিয়ে থাকা বিশাল চোখগুলোর দিকে নির্দেশ করে বলে যে তার দানবগুলো এতই বড় যে এই ছোট্ট জায়গায় জায়গা হবে না। ইউরো বাস্তবে অ্যাটাক অন টাইটানের মতো দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। জিন তাকে নিশ্চিত করে যে সে আশাকে কোনোভাবেই এখানে ডাকবে না। সে কথা দেয় যে ইউরো কেজ মেনশনে গেলে তার কোনো ক্ষতি হবে না, কারণ তারা তাকে আঘাত করতে চায় না। ইউরো খরগোশ, কচ্ছপ এবং দরজার বাইরের বিশাল দানবটির দিকে তাকিয়ে বুঝতে পারে তার অভিভাবক দানবরা তাকে রক্ষা করতে করতে এদের সবাইকে সামলাতে পারবে না। তাই সে প্রস্তাবে রাজি হয় এবং জিনকে বলে যে সে যাবে, তবে তাকে তার অভিভাবকদের সম্মান করতে হবে। সে জিনকে অবিলম্বে তাকে আশার কাছে নিয়ে যেতে বলে। তবে তার আগে জিন একটু পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্ত নেয়। সে তার পিরানহাকে রুমের অস্ত্র ও ধ্বংসাবশেষ খেয়ে ফেলার নির্দেশ দেয় এবং ইউরোকে জানায় যে তার দানবদের স্ক্যাভেঞ্জার বলা হয়। বড় পিরানহা সবকিছু খেয়ে ফেলে এবং ছোটটি যে কোনো সময় তাদের বের করতে পারে। সে জানায় যে সে প্রায়ই তার মাছেদের এমন জিনিস খাওয়ায় যা জরুরি অবস্থায় কাজে লাগতে পারে। ইউরো জিনের ব্যবহৃত অনেক ইংরেজি শব্দ বোঝে না, তবে বুঝতে পারে তার দানবগুলো সত্যিই বেশ সুবিধাজনক। এদিকে বাম কচ্ছপটির প্রতি আগ্রহী হয়ে ওঠে, যা তাকে এতদিন চেপে ধরে রেখেছিল। সে স্বর্ণকেশীকে জিজ্ঞেস করে তার কচ্ছপটি কত ভারী, আর সে জানায় যে সে কখনো আনুষ্ঠানিকভাবে মাপেনি, তবে এটি তার চেয়েও বেশি ভারী হতে পারে। শুনে বাম কিছুটা হতাশ হয় এবং বলে যে তার আরও প্রশিক্ষণের প্রয়োজন। স্বর্ণকেশী ইতিমধ্যেই এই শক্তিশালী দানবটিকে নিয়ে বেশ মুগ্ধ। ঠিক তখনই খরগোশটি খেয়াল করে ডান তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। খরগোশটি তাকে রাগানোর জন্য একটি বিদ্রুপাত্মক মুখভঙ্গি করে, যা ডানকে ক্ষিপ্ত গড়ে তোলে। সে ইউরোকে জিজ্ঞেস করে সে শিকারে দক্ষ কিনা, আর ইউরো ঠান্ডা গলায় উত্তর দেয় যে তাদের খরগোশের জন্য ফাঁদ পাততে হবে, কারণ খরগোশের ঝোল ভালোই লাগে। কথা শুনে স্বর্ণকেশী ও তার খরগোশ আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে পার্কিং লটের নিরাপত্তারক্ষী হাজির হয়। স্বর্ণকেশী ও বাল্ডি তার সাথে কথা বলে জানায় যে হঠাৎ সব আলো নিভে গিয়েছিল। সব বাতি ভাঙা দেখে রক্ষী অবাক হয় এবং ভেতরে আটকে পড়া মানুষদের আগে বের করার সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারেনি যে সেখানে মানুষের চেয়ে দানবই বেশি। অন্যদিকে আশা জিনের একটি মেসেজ পেয়ে ঘুম থেকে জেগে ওঠে যে সে ইউরোকে নিয়ে আসছে, আর এটি শুনে সে আতঙ্কিত হয়ে খুশিতে চিৎকার করে ওঠে। সে গ্যাবকে জেগে ওঠার জন্য থাপ্পড় মারে এবং ভালো খবরটি দেয়, তবে সাথে সাথে বিভ্রান্ত হয়ে ভাবতে থাকে তার ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় সে কি পরবে। একই সময় জিন ইউরোকে নিয়ে কেজ মেনশনের দিকে গাড়ি চালায় এবং পুরনো বসকে খবরটি দেয়। বৃদ্ধ লোকটি খুশি হন এবং জিনকে ধীর গতিতে গাড়ি চালাতে বলেন, কারণ তার দানবদের সাথে গরম পানির ঝর্ণায় সময় কাটিয়ে বাড়ি ফিরতে দেরি হচ্ছে। পথে ইউরো দূরবর্তী ভবনগুলোর দিকে তাকিয়ে থাকে যখন তারা বিশাল কেজ মেনশনে প্রবেশ করে। ডান ও বাম পুরো সময় সতর্ক থাকে এবং ডান জিনকে জিজ্ঞেস করে এই জায়গাটি এত খালি কেন, কারণ সে শুনেছিল কেজ পরিবারে অনেক দানব নিয়ন্ত্রণকারী আছে। জিন উত্তর দেয় যে আশেপাশে অনেক দানব আছে, কিন্তু তারা কেবল সামনের বিশেষ ভিআইপি এলাকায় থাকে। তারা একটি পুরনো কাঠের গেট দিয়ে প্রবেশ করে, যা একটি বাধা বা ব্যারিয়ার হিসাবে কাজ করে। সেখানে প্রবেশের সাথে সাথে ডান ও বাম এত বেশি দানব অনুভব করে যে তারা গুনতে হিমশিম খেয়ে ফেলে। একই সময় গ্যাবর দানবরা তাকে জানায় যে ইউরো এসেছে, আর সে সেই খবর আশাকে দেয়। আশা তাকে আবার দেখার জন্য অধীর হয়ে ওঠে এবং গ্যাবকে সাথে যেতে বলে, কিন্তু সে রাজি হয় না, কারণ ইউরো যদি তাকে আবার তীর মারে সেই ভয়ে সে তার সামনে পড়তে চায় না। আশা তার পরিস্থিতি বোঝে এবং একা চলে যায়। অন্যদিকে হানার কুকুর দানবটি সেই ব্যারিয়ারের সামনে দাঁড়িয়ে থাকে, যা সে অতিক্রম করতে পারে না। তার বিড়াল গুগল ম্যাপে তার সঠিক অবস্থান দেখায় এবং দাঁড়াও হানা অবাক হয় যে ইউরো একটি বড় ভবনের সামনে গিয়ে থেমেছে। তবে যখন তারা জানতে পারে যে ভবনটি কেজ পরিবারের, তখন তারা ঘাবড়ে যায়। হানা ভাবে ইউরো ধরা পড়েছে, কিন্তু দারা মনে করে অভিভাবক দানবরা এমনটা ঘটতে দেবে না, তাই সে ইউরোকে ফিরিয়ে আনতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হানা তাকে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু দারা তাকে বলে যে কাজরি পরিবার এখনও জানে না যে তারা একসাথে কাজ করছে, তাই তার সতর্ক থাকা উচিত। ইতিমধ্যে ইউরো কেজ পরিবারের প্রধান প্রাসাদে পৌঁছায়, যেখানে আসুমা নামের এক অদ্ভুত স্বর্ণকেশী লোক হাজির হয়। জিন তাকে জিজ্ঞেস করে সে এত রাতে কি করছে, আর আসুমা উত্তর দেয় যে সে অন্য যমজকে স্বাগত জানাতে এসছে। জিন অবাক হয়, কারণ সে আসুমাকে কোনো তথ্য দেয়নি। আসুমা খেয়াল করে জিন আহত, কিন্তু তাকে গুরুত্ব না দিয়ে ইউরোকে অভিবাদন জানায়। ঠিক তখনই আশা দৌড়ে আসে এবং ইউরো খুশি নয়, তবে আশা খুব উত্তেজিত হয়ে তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু ইউরো পরিষ্কারভাবে তা প্রত্যাখ্যান করে। আশা দুঃখ পায় এবং ইউরো তাকে বলে যে সে এখানে বন্ধু হতে আসেনি, এসেছে কিছু প্রশ্ন করতে। আশা তাকে সব বলার জন্য উন্মুখ হয়ে ওঠে, কিন্তু ইউরো তাকে জিনের ক্ষত শুশ্রূষা করতে বলে। এর আগে আসমা সুযোগ নিয়ে বলে যে আশা জিন
জিনকে নার্সের কাছে নিয়ে যাওয়ার ফাঁকে সে ইউরুকে প্রাসাদে ঘুরিয়ে দেখাতে পারে। জিন ঠান্ডা গলায় ইউরুর পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করে। আসুমার কথা বাড়ায় না এবং চলে যায়। জিন বার্ডিকে যেটে পাহারায় থাকার নির্দেশ দেয় এবং ইউরুকে বলে তার কাছ থেকে দূরে না যেতে, নতুবা সে হারিয়ে যাবে। তারা ইনফার্মারিতে যায় যেখানে এক ডাক্তার জিনের ক্ষত চিকিৎসা করে। সেলাই করার পর সে আশার রক্তের শিশিটি ডাক্তারের কাছে ফেরত দেয়, যা দেখে ইউরোর কিছু জরুরি কথা মনে পড়ে। সে বলে যে কেবল দানবরাই জীবিত মানুষের রক্ত নেয়, আর আশা জানায় যে এটি তার পরিকল্পনাই ছিল। ডাক্তার ইউরুকে বলে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগীকে ব্যথা না দিয়েই রক্ত নেওয়া সম্ভব। ইউরু তা বিশ্বাস করে না এবং বলে যে এটি নিশ্চয়ই কোনো কালো জাদু, তবে আশা তাকে নিশ্চিত করে যে এটি সম্পূর্ণ নিরাপদ। সে গম্ভীর মুখে ইউরুর সামনে দাঁড়িয়ে আবার জিজ্ঞেস করে সে কি তাকে এখন জড়িয়ে ধরতে পারে। ইউরু আবার প্রত্যাখ্যান করে এবং তার দিকে তাকিয়ে গর্জন করে বলে যে তার ছোট বোনকে আরও ছোট ও আধরে হওয়ার কথা ছিল, কিন্তু সে তো বিশাল। আশা তাকে বলে যে এখানকার খাবার খেলে সেও শক্তিশালী ও স্বাস্থ্যবান হয়ে উঠবে। ইউরু অভিযোগ করে যে এখানকার খাবার খুব নোনতা, তবে তার ভাত ভালো লাগে। হঠাৎ তার প্রধান সমস্যাটির কথা মনে পড়ে এবং সে আশাকে জিজ্ঞেস করে তাদের বাবা মা কোথায়। প্রশ্ন শুনে আশার মনোভাব বদলে যায় এবং সে বিরক্ত হয়ে বলে যে তাদের বাবা মা এখানে নেই। ইউরু তা বিশ্বাস করতে না চাইলেও আশা তাকে জানায় যে তাদের বাবা মা নিখোঁজ এবং সে জানে না তারা কোথায় আছে। আশা জিনকে পুরো গল্পটা বলার জন্য ইঙ্গিত দেয়। জিন জিজ্ঞেস করে সে ইউরোকে কতটা বলবে। আশা বলে যে তার ভাইয়ের কাছে কোনো মিথ্যে বলা উচিত নয়, তাই সবটুকুই বলা দরকার। জিন খুশি না হলেও বাধ্য হয়ে বলতে শুরু করে। জিন জানায় যে ইউরোর বাবা মা গ্রাম ছাড়ার পর অনেক কিছু ঘটেছিল। কেজিমোরি পরিবার তাদের আশ্রয় দেয় এবং কিছুদিন পর তারা ইউরোর মায়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউরো শুনেই উত্তেজিত হয়ে পড়ে, কারণ তার মা তাকে সবসময় তার জন্মভূমির কথা বলতেন। জিন জানায় যে তার মা ওকিনাওয়ার বাসিন্দা ছিলেন, যা দক্ষিণের একটি দ্বীপ। ইউরো তখন জানতো না যে প্লেন কোনো যানবাহন, তাই এটা শুনে সে অবাক হয়। আশা ব্যাখ্যা করে যে তাদের মা তার বাবা মাকে দেখাতে চেয়েছিলেন যে তিনি কোনো পাহাড়ে হারিয়ে যাননি, বরং একটি পরিবার খুঁজে পেয়েছেন। আশাকে কেজিমোরি পরিবারের কাছে রেখে মা প্লেনে ওঠেন, কিন্তু প্লেন নামার পর আর কোনোদিন তাদের খুঁজে পাওয়া যায়নি। ইউরো অবাক হয়ে জিজ্ঞেস করে বাবা মা কি প্লেন থেকে পড়ে গিয়েছিলেন, কিন্তু আশা বলে তা অসম্ভব। জিন জানায় যে তাদের সাথে একজন নির্ভরযোগ্য দানব নিয়ন্ত্রণকারী দেহরক্ষী ছিল, কিন্তু সেও তাদের সাথে নিখোঁজ হয়ে যায়। ইউরো বলে যে ওই দেহরক্ষী সন্দেহভাজন এবং জিন ও আশা উভয়ই তার সাথে একমত হয়। আশা ধারণা করে যে সে সম্ভবত হিগাশি গ্রামের কোনো গুপ্তচর ছিল, যার লক্ষ্যই ছিল তাদের বাবা মাকে অপহরণ করা। জিন স্বীকার করে যে এটা কেজিমোরি পরিবারেরই ব্যর্থতা ছিল। ইউরো আশাকে জিজ্ঞেস করে বাবা মা নিখোঁজ হওয়ার পরও সে কিভাবে এই পরিবারকে বিশ্বাস করে। আশা জানায় যে যখন গ্রাম থেকে বারবার খুনি পাঠানো হয়েছে, তখন এই পরিবারের বৃদ্ধ প্রধানই তাকে রক্ষা করেছেন। ইউরো এর কোনো জবাব দিতে পারে না এবং সেখানে অস্বস্তিকর নীরবতা নেমে আসে। এদিকে কিছু শত্রু জানতে পারে যে ইউরো এবং আশা এখন কেজ মেনশনে আছে। তাদের সেরা যোদ্ধারা আহত বা বাইরে থাকায় তারা এটিকে আক্রমণের উপযুক্ত সুযোগ মনে করে। তারা ভাবে আশাকে মারা সহজ, কারণ রাতে তার ক্ষমতা অনেক কমে যায় এবং ইউরোর ক্ষমতা এখনও জাগ্রত হয়নি। তারা সিদ্ধান্ত নেয় যে ইউরো মারা গেলেও সমস্যা নেই, তাদের শুধু আশার মাথা চাই। কিন্তু সৌভাগ্যবশত ডান ও বাম অনেক দূর থেকেই তাদের ক্ষতিকর উদ্দেশ্য টের পেয়ে যায়। বাম দ্রুত জানালা দিয়ে পর্দার আড়াল করে দেয়। ঠিক তখনই দুটি অদ্ভুত ইনিয়ং দানব জানালা ভেঙে ভেতরে ঢোকে। তারা ইউরো, জিন ও অন্যদের ধাওয়া করতে থাকে। জিন বলে যে এগুলো কেজিমোরি পরিবারের দানব নয়, শত্রুরা তাদের সুরক্ষা বলয় ভেঙে ফেলেছে। ডান ও বাম তাদের মারার কথা ভাবলে জিন অনুরোধ করে যদি সম্ভব হয় তাদের প্রভুকে জীবিত ধরার জন্য। ইউরো জিজ্ঞেস করে যদি তারা প্রভুকে মেরে ফেলে তাহলে কি হবে। স্বর্ণকেশী জানায় যে প্রভুর মৃত্যুর আগে দানবদের অন্য কারো কাছে হস্তান্তর না করা হলে তারা স্ট্রে দানব হয়ে যায় এবং ভূতের মতো কোনো স্থানে আটকে পড়ে। নতুন কোনো প্রভু না পেলে সময়ের সাথে সাথে তারা অদৃশ্য হয়ে যায়। ইউরো এটি শুনে খুব কষ্ট পায় এবং কাউকে না মেরে তাদের কাবু করার জন্য জিনকে ধনুক ও তীর চায়। জিন তার পিরানহা দানবের পেট থেকে অনেক কিছু বের করে, যার মধ্যে ইউরো তার পরিচিত একটি ধনুক বেছে নেয়। ইউরো তীর ছোড়ার চেষ্টা করলেও লক্ষ্যভ্রষ্ট হয়, কারণ ধনুকটির যান্ত্রিক সমন্বয়ে সমস্যা ছিল। তারা দৌড়ে অন্য একটি নিরাপদ স্থানে যায় এবং জিন গ্যাপকে সাহায্যের জন্য ডাক দেয়। গ্যাপ তখন তার চোয়াল দানবের ভেতরে লুকিয়েছিল, যেখানে একটি অদ্ভুত দানব চোয়ালে আটকে ছিল এবং অন্যটি তাকে ছাড়ানোর চেষ্টা করছিল। গ্যাপ জিনকে তার কাজ করার কথা বলে। জিন জানায় সে আহত, কিন্তু ইউরু ও তার দানবরা পরিস্থিতি সামলাচ্ছে। ইউরু নামটা শুনে গ্যাপ বিরক্ত হলেও সে বিশ্বাস করে ইউরু কাজটা করতে পারবে। জিন তাকে নিজের মতো কাজ করার স্বাধীনতা দিলে গ্যাপ তার চোয়াল দানবকে আটকে থাকা আক্রমণকারী দানবটিকে কামড়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলার নির্দেশ দেয়। অন্য ঘোড়া দানবটি ভয়ে পালানোর চেষ্টা করলে গ্যাপ তাকেও ধরে কামড়ে ফেলে। এরপর গ্যাব তার রুমের বাইরে গিয়ে দেখে অনেক দানব তাকে ঘিরে আছে। সে ভয় না পেয়ে উল্টো সেগুলোকে তার দানবের মধ্যরাত্রির খাবার হিসেবে গণ্য করে। অন্যদিকে ইউরু ও অন্যরা সেই ইন ইয়াং দানবের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। আশা তাকে সাহায্য করতে চাইলে ইউরু তাকে বাতি দেওয়ার কথা বলে। আশাকে সাহায্য করতে ইউরু সাদা দানবটিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই দানব দুটি একীভূত হয়ে তাদের পূর্ণ শক্তি প্রকাশ করে। ইউরু ও আশা এক ডাইমেনশনে আটকা পড়ে যায়। জিন ও অন্যরা যমজদের নিখোঁজ দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ইন ইয়াং দানবটি কাজ শেষ করে পালানোর চেষ্টা করলে স্বর্ণকেশী তার কচ্ছপ দানবটিকে তার ওপর চাপিয়ে দেয়। জিন বলে যে তাদের জীবিত রাখা দরকার তথ্যের জন্য। স্বর্ণকেশীর খরগোশটি তাকে জানায় যে বাইরে অনেক শত্রু দানব আছে। জিন বাধ্য হয়ে লড়াই করার প্রস্তুতি নেয় এবং পিরানহার পেট থেকে একটি গ্লক পিস্তল বের করে। এদিকে অন্ধকারের মাত্রায় আটকা আশা চিৎকার করে ইউরোকে ডাকছিল।
কিন্তু কেউ শুনছিল না। একা থাকায় তার ছোটবেলার মন্দিরের ভয়াবহ স্মৃতি জেগে ওঠে এবং সে কাঁপতে থাকে। হঠাৎ সে ডানের কণ্ঠস্বর শুনতে পায়। ডান তাকে আশ্বস্ত করে যে সে তার পাশেই আছে। ডান মন্তব্য করে যে এই অন্ধকার অস্বাভাবিক, এমনকি হিগাশি গ্রামের চেয়েও বেশি অন্ধকার। ডান আসার ভয় পাওয়া ঘ্রাণ পায় এবং তাকে জিজ্ঞেস করে সে কি অন্ধকারকে ভয় পায়। আসা কাপা গলায় স্বীকার করে যে সে অন্ধকারে একা থাকতে ভয় পায়। ঠিক তখনই ডান তার কাছে পৌঁছায় এবং তার মাথায় হাত বুলিয়ে দেয়, বলে যে তার সেই ভয়ের ঘ্রাণই তাকে আসার কাছে নিয়ে এসেছে। ডান আসাকে অভয় দেয় যে সে তার সাথে আছে, তাই ভয় পাওয়ার কিছু নেই। আসা বিড়ালের মতো ডানের মাথায় হাত বুলিয়ে আদর উপভোগ করে। কিন্তু পরক্ষণে ইউরুর কথা মনে পড়ে যায়। সে উত্তেজিত হয়ে ডানকে ইউরুর কথা জিজ্ঞেস করে, কিন্তু ডান জানায় যে এই স্থানে সেই ইউরুর কোনো বন্ধ পাচ্ছে না। আসা জিজ্ঞেস করে কেন ডান তার প্রভুকে রক্ষা করছে না। জবাবে ডান বলে যে বাম ইউরুর সাথেই আছে এবং তাকে নিরাপদ রাখার জন্য সেটিই যথেষ্ট। এরপর ডান আসাকে জানায় যে সে তার সাথে কথা বলার জন্যই এসেছে। আসা অবাক হয়ে যায়, কারণ তাদের প্রথম সাক্ষাতে সে কোনো সতর্কবার্তা ছাড়াই ডানকে আক্রমণ করেছিল। ডান তাকে মনে করিয়ে দেয় যে ম্যানশনে আসার পর থেকে সে একবারও তাকে অভ্যর্থনা জানায়নি। আসা জানায় গ্রামে যখন সে তার ব্রেক আক্রমণ করেছিল তখন তার বাবা মায়ের শেখানো একটি কথা মনে পড়ে যায়। ডান ও বাম অভিভাবকদের ক্ষমতা হল তাদের ব্রেক ও সিল ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। ডান তার ভয়ানক হাসির সাথে নিজেকে আসার জন্মগত শত্রু হিসেবে ঘোষণা করে। আসা বুঝতে পারে যদি ইউরু কোনোদিন সিল ক্ষমতা অর্জন করে তবে বাম হবে তার জন্মগত শত্রু। এদিকে ডাইমেনশনে ইউরু তার অভিভাবক বামের সাথে দাঁড়িয়েছিল। ইউরু বুঝতে পারছিল না তারা কোথায়। বাম জানায় সে জীবনে এমন কিছু দেখেনি। ইউরু বলে যে তারা শক্ত মাটিতেই দাঁড়িয়ে আছে, কিন্তু চারপাশের সাদা আলো তার ইন্দ্রিয়কে বিভ্রান্ত করছে। বাম বলে আগে যখন সে উড়ছিল তখন একটি ছাদে ধাক্কা খেয়েছিল, যার মানে এটি তাদের আটকে রাখার জন্য তৈরি একটি বাধা বা ব্যারিয়ার। ইউরো কিছুটা আতঙ্কিত হলেও শান্ত হওয়ার চেষ্টা করে এবং বামকে তার নতুন ধনুকের লক্ষ্য ঠিক করতে সাহায্য করতে বলে। ইউরো বলে তার বাবা তাকে শিখিয়েছিলেন সবসময় নিজের সরঞ্জাম প্রস্তুত রাখতে। বাম অবাক হয় কারণ ইউরো এই অদ্ভুত জায়গায় মোটেও ভয় পাচ্ছিল না। ইউরো বলে গ্রাম আক্রমণের পর থেকে কোনো কিছুই তার কাছে স্বাভাবিক মনে হয় না, তাই সে সবকিছুর সাথেই মানিয়ে নিয়েছে। সে বামকে তার ম্যাচেটিটি মাথার ওপর ধরে লক্ষ্য স্থির করতে বলে। ইউরুর প্রথম তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বামের মাথায় লাগে। ইউরু ক্ষমা চাইলে বাম জানায় সে পাথরের তৈরি, তাই তীর তার কোনো ক্ষতি করতে পারবে না। ইউরু বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং আসা ঠিক আছে কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বাম বলে যে আসাদের ক্ষমতা আছে, তাই সে নিজেই এই বাধা থেকে বেরিয়ে আসতে পারবে। বাস্তব জগতে স্বর্ণকেশীর কচ্ছপটি হঠাৎ কি যেন অনুভব করে এবং জায়গা থেকে লাফ দিয়ে সরে যায়। সাথে সাথে ইন ইয়াং দানবটি ফেটে যায় এবং আসা ও ডান বেরিয়ে আসে। আসার উপস্থিতি সবাইকে আনন্দিত করলেও তার হাতে আরও জরুরি কাজ ছিল। সেই ইন ইয়াং দানবটির পূর্বের মালিকের সাথে চুক্তি ভেঙে নিজের রক্তের শিশি থেকে রক্ত ছিটিয়ে সেটিকে নিজের নতুন দানব হিসেবে বশ করে নেয়। দানবটি আসার সাথে বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করতে থাকে। সে ইউরুকে গিলে ফেলেছিল জানতে পেরে আসা চিৎকার করে তাকে বমি করতে বলে। দানবটি সাথে সাথে ইউরু ও বামকে বের করে দেয়। ইউরু বেরিয়ে এসেই তার অস্ত্র তাক করে, কিন্তু আসা তাকে থামিয়ে বলে দানবটি এখন তাদের পক্ষে। স্বর্ণকেশী বলে এটা হয়তো তাদের বাবা মায়ের নিখোঁজ হওয়ার রহস্য সমাধান করতে পারবে। ইউরু তা শুনে ধনুক নামিয়ে নেয় এবং আসা দানবটিকে তার আগের মালিকের কথা জিজ্ঞেস করে। দানবটি নির্লজ্জের মতো রুমের বাইরে লুকিয়ে থাকা তার আগের মালিককে দেখিয়ে দেয়। আশা অন্ধকারের কারণে তাকে দেখতে না পেলেও ইউরু তার তীর দিয়ে লোকটির কাঁধ এভোর করে দেয়। ইউরু ডানকে লোকটিকে বন্দি করার নির্দেশ দেয়, আর আশা তার ভাইয়ের শিকারী হিসাবে দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। এদিকে জিন আহত অবস্থায় প্রাসাদে হাঁটছিল এবং শত্রুদের আক্রমণ প্রতিহত করছিল। তার বড় পিরানহা শত্রু দানবদের খেয়ে ফেলছিল এবং ছোটটি গ্রেনেড ছুড়ছিল। জিন তার হাতের কাজ নিজে করতেই দ্বিধাবোধ করছিল না। গ্যাব সেখানে এসে জানায় যে সে পথে 5টি দুর্বল আক্রমণকারীকে পিষে ফেলেছে। হঠাৎ জিন তার পেছনে কাউকে অনুভব করে গুলি করতে যায়, কিন্তু দেখে লোকটিকে আগেই ইউরুর তীর বিদ্ধ করে কাবু করা হয়েছে। ইউরু তখন প্রাসাদের ছাদে ব্যাটম্যানের মতো অবস্থান নিয়ে সবাইকে তটস্থ করে রেখেছে। ঝোপের আড়ালে লুকিয়ে থাকা এক সামুরাই বুঝতে পারে ইউরুর মুখোমুখি হলে সে নিশ্চিত মারা যাবে, তাই সে পালানোর সিদ্ধান্ত নেয়। অন্য এক আক্রমণকারী গেট দিয়ে পালানোর সময় বিশাল একটি চোখ দেখে ভয় পেয়ে যায় এবং বাল্ডি এসে তাকে পিছিয়ে কাবু করে ফেলে। কিছুক্ষণ পর সবাই ক্ষতিগ্রস্ত রুমে জড়ো হয়। ইউরু জিনকে বলে অতিথিদের বিনোদনের জন্য তাদের দিয়ে অনুপ্রবেশকারীদের সাথে লড়াই করানো মোটেও ভালো পদ্ধতি নয়। জিন ক্ষমা চেয়ে ইউরুকে ধন্যবাদ জানায়। ইউরু রুক্ষ স্বরে বলে সে তাদের জন্য কিছু করছে না, সব করছে তার বাবা মাকে খুঁজে পাবার জন্য। গ্যাব এসে ইউরুর সাথে বচসা শুরু করলে আশা তাদের শান্ত করে। তারা বন্দি আক্রমণকারীদের জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। স্বর্ণকেশী ইন ইয়াং দানবের আগের মালিককে জিজ্ঞাসাবাদ করতে যায়। লোকটি জানায় যে যমজদের অপহরণ করার জন্য
তাকে প্রচুর টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সে নিয়োগকর্তাদের পরিচয় জানে না। কথা শুনে স্বর্ণকেশী আর দেরি না করে তার কচ্ছপটিকে লোকটির কলির ওপর বসিয়ে তার পা পিষে ফেলে। লোকটি এখন কথা বলতে রাজি হয় এবং স্বর্ণকেশী তাকে জিজ্ঞেস করে কে তাকে ভাড়া করেছিল, কিন্তু লোকটি তার মায়ের নামে শপথ করে বলে সে কিছু জানে না এবং দলের সবার সাথে সেখানেই তার প্রথম দেখা হয়েছে। তার ধারণা ক্যামো জ্যাকেট পরা একজন দাড়িওয়ালা লোক এই দলের নেতা ছিল। বাল্ডি এটি শুনে অবাক হয়ে যায়, কারণ সে আগেই সেই লোকটির মাথার মগজ চূর্ণ করে দিয়েছিল। জিন একথা শুনে হতাশ হয় এবং লোকটিকে জিজ্ঞেস করে বিমান থেকে নিখোঁজ হওয়া যমজদের বাবা মা সম্পর্কে সে কিছু জানে কিনা। লোকটি আবারও শপথ করে বলে সে কিছুই জানে না। এই খবরে ইউরু খুব হতাশ হয়ে পড়ে, কারণ তাদের কাছে কোনো সূত্রই ছিল না। আশা ইউরুর কাছে ক্ষমা চায়, কারণ সে জানে ইউরু কেবল তাদের বাবা মাকে খুঁজে পাবার আশায় এখানে এসেছিল, কিন্তু তাদের হাতে কোনো সূত্র নেই। জিন সবাইকে জিজ্ঞেস করে এই লোকটির ব্যাপারে আর কারো কিছু জানার আছে কিনা। আশা তার হাত তুলে লোকটির দানবগুলোর নাম জানতে চায়। লোকটি অবজ্ঞার সাথে জানায় সে এগুলোকে হে বা ইউ বলে ডাকে, কারণ এগুলো তার কাছে গবাদি পশুর মতো এবং সে এদের নাম দিয়ে নিজের শক্তি নষ্ট করতে চায় না। সে বলে নাম দিলে দানবগুলো মাথায় চড়ে বসবে। এই উত্তরে গ্যাব রেগে গিয়ে লোকটির মাথা তার চোয়াল দানবের মুখে ঢুকিয়ে দেয় এবং রক্ত বের করে দেয়। লোকটি আতঙ্কিত হয়ে পড়ে, তবে গ্যাব তাকে জীবনদান দিয়ে তার রুমে ফিরে যায়। এরপর আশা নিজেই দানবগুলোর নাম রাখার সিদ্ধান্ত নেয় এবং নতুন নাম শুনে দানবগুলো খুশিতে তার সাথে আদর করতে শুরু করে। আশা তাদের বলে খুব বেশি আশা না করতে, কারণ সে তাদের অস্থায়ী মালিক। এরপর সে তাদের ছোট হতে বলে, কারণ বড় অবস্থায় তাদের নিয়ে চলাফেরা করা কঠিন। দানবগুলো ছোট ও সুন্দর আকৃতি ধারণ করে। ইউরু আশাকে জিজ্ঞেস করে সে কি এই ধরনের আত্মাতায়ীদের আক্রমণের সাথে অভ্যস্ত। আশা জানায় গ্রাম থেকে তাকে মারার জন্য অনেককেই পাঠানো হয়েছে। হঠাৎ ইউরু তার চোখের পট্টিটির দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করে সে কি সেটিও কোনো আক্রমণে হারিয়েছে। সবাই চুপ হয়ে যায়, কিন্তু আশা তার ভাইয়ের কাছ থেকে কিছু লুকাবে না বলে সিদ্ধান্ত নেয়। সে জানায় গ্রাম থেকে আসা এক আত্মাতায়ীর হাতে সে একবার মারা গিয়েছিল। ইউরু এই তথ্য হজম করতে পারছিল না, কারণ আশা তার চোখের সামনে জীবন্ত দাঁড়িয়েছিল। এই ধাক্কায় ইউরুকে তার নিজের শৈশবের সেই ভয়ঙ্কর স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়, যখন ইউরু ও তার বাবা শিকারে গেলে এক দস্যু তাদের ওপর অতর্কিত হামলা করে। দস্যুটির হাতে ইউরু মাটিতে পড়ে গিয়েছিল এবং ছুরিটি তার মুখের খুব কাছে ছিল। বাঁচতে হবে এই বোধ থেকে ইউরু দস্যুটির পেটে ছুরি চালিয়ে দেয়। ঠিক তখনই বাবার ছোড়া একটি তীর দস্যুটির গলায় বিদ্ধ হয়ে সে তাৎক্ষণিক মারা যায়। ইউরুর গায়ে দস্যুর রক্ত দেখে বাবা বুঝতে পারেন ইউরু ট্রমার শিকার হয়েছে। তিনি ইউরুকে আগড়ে ধরে সান্ত্বনা দিয়ে বলেন এই হত্যার উদ্দেশ্য কখনো ভুলে যেতে নয়, কারণ ভবিষ্যতে তাকে বারবার এর মুখোমুখি হতে হবে এবং শত্রুর সাথে লড়তে কখনো দ্বিধা করা উচিত নয়। এরপর বাবা লাশটি সরিয়ে ফেলেন। বাড়ি ফেরার পর গ্রামের কৌতূহলী প্রতিবেশীরা রক্ত দেখে প্রশ্ন করলে বাবা চালাকি করে বলেন তারা রাতে ইঁদুর শিকার করে খেয়েছিল। বাসায় ফেরার পর ইয়ামাহা দাদিও রক্ত নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু বাবা তাকেও কৌশলে এড়িয়ে যান। বেসমেন্টে আশা ও মায়ের কাছে ফেরার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। যদিও মিথ্যা বলায় ইউরুর খারাপ লাগছিল, তবু সে আশাকে সব স্বাভাবিক বলে আশ্বস্ত করে। কিছুদিন পরে ইউরুর বাবা মা তাকে একা ফেলে গ্রাম থেকে পালিয়ে যান। ইউরো বুঝতে পারে এতদিন যাকে বোন মনে করেছিল সে আসলে একজন ভণ্ড এবং পুরো গ্রামই মিথ্যায় ভরা। আসার মৃত্যুবরণের অদ্ভুত গল্প শোনার পর ইউরো বুঝতে পারে এটি কোনো সাধারণ ঘটনা নয়। আশা জানায় বাবা মায়ের সাথে পালানোর সময় অনেকবার তারা মৃত্যুর মুখ থেকে ফিরেছে। গত বছর 15 বছর বয়সে গ্রামের এক আততায়ী তাকে মেরে ফেলে, কিন্তু মৃত্যু বা শূন্যতা পাওয়ার পরিবর্তে সে নিজেকে এক অদ্ভুত অন্ধকার ও করটিতে ভরা ডাইমেনশনে আবিষ্কার করে। সেখানে সে এক মুখোশধারী দানবকে দেখতে পায়, যার কাছে ব্রেক ক্ষমতা ছিল। দানবটি তাকে জানায় তারা শ্যাডো রিয়েলেম বা জীবন ও মৃত্যুর মধ্যবর্তী সীমায় আছে। আশা তখন বুঝতে পারে তার বাবা তাদের জন্মের ভবিষ্যৎবাণী নিয়ে যা বলেছিলেন তা পুরোপুরি সত্য, যে যমজরা দিন ও রাতের সমান সময়ের দিনে গ্রামে জন্মায়, তাদের নিয়তিই হল শ্যাডো রিয়েলেমে ভ্রমণ করা এবং দানবদের পরিচালনা করা। সেই দানবটি এই ভবিষ্যৎবাণী নিশ্চিত করে এবং জানায় যে গ্রামের মানুষ হয়তো তার ক্ষমতা উন্মুক্ত করার আশায় তাকে হত্যা করেছিল। সে আশাকে দুটি বিকল্প দেয়, হয় মৃত্যুকে বরণ করা অথবা তাকে এবং তার ব্রেক ক্ষমতাকে গ্রহণ করা। দানবটি দাবি করে যে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আশা তার ক্ষমতা দিয়ে পৃথিবীর ভাগ্য নির্ধারণ করতে পারবে। তবে সে সতর্ক করে দেয় যে অধিকাংশ মানুষ তাকে কেবল একটি অস্ত্র বা মাধ্যম হিসেবেই দেখবে। সেই মুহূর্তে আশা মৃত্যুই বেছে নিতে চেয়েছিল, কারণ সে ইতিমধ্যেই তার বাবা মাকে হারিয়েছিল। কিন্তু হঠাৎ ইউরুর কথা তার মনে পড়ে যায়। আতঙ্কে সে দানবটিকে জিজ্ঞেস করে ইউরু কি ইতিমধ্যে মারা গেছে এবং শ্যাডো রিয়েলেমে এসেছে। দানবটি জানায় সে তা জানে না,
কারণ ইউরু সম্ভবত যে দানবের কাছে সিল ক্ষমতা আছে তার কাছে চলে গেছে। আসা বুঝতে পারে তার ভাইয়ের কি হয়েছে তা না জেনে সে মরতে পারে না, বিশেষ করে যখন সে ও তার বাবা মা ইউরোকে এমন এক গ্রামে রেখে এসেছে যারা হয়তো তাকে মেরে ফেলতে চায়। তাকে বাঁচানোর আগে মরতে না চেয়ে সে ব্রেক ক্ষমতা গ্রহণ করে এবং জীবিত জগতে ফিরে আসে। পুনরায় জীবিত হওয়ার পর আসা নিজেকে সেই চেয়ারে বাঁধা অবস্থায় পায় যেখানে আততায়ীরা তাকে বেঁধে রেখেছিল। শরীর থেকে রক্ত ঝরলেও সে চুপচাপ আততায়ীদের কথা শুনছিল। তারা নিজেদের মধ্যে তর্ক করছিল আসা কেন পুনরুত্থিত হয়নি, তাই তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। নারী আততায়ী লোকটিকে আশ্বস্ত করে বলে এবার ব্যর্থ হলেও তারা অন্য যমজের মাধ্যমে সিল ক্ষমতা পাওয়ার চেষ্টা করতে পারে। সে যোগ করে যে ইউরো যেহেতু গ্রামের দ্বারা মগজ ধোলাইয়ের শিকার, তাই তাকে ধরা ও নিয়ন্ত্রণ করা সহজ হবে। আসা এর চেয়ে বেশি শুনতে চায় না। সে তার নতুন ক্ষমতা ব্যবহার করে রশি ছিঁড়ে ফেলে। তার একটি চোখ জ্বলজ্বল করে ওঠে এবং সে আক্রমণকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাত্র এক আঘাতেই সেই অসম লড়াই শেষ করে দেয়। কিছুক্ষণ পর গ্যাব সেখানে পৌঁছে লাশগুলোর পাশে আসাকে বসে থাকতে দেখে। গ্যাব তার জন্য দুঃখ অনুভব করে, কারণ আসা আগে কখনো কারো প্রাণ নেয়নি। কিন্তু আসা দৃঢ়ভাবে জানায় যে সে তার নির্দেশিত পথ মেনে নিয়েছে এবং প্রয়োজনে নিজের হাতে রক্ত মাখাতেও প্রস্তুত। তার মৃত্যুর গল্প শেষ করে আসা ইউরুর কাছে ক্ষমা চায়, কারণ সে আর সেই মিষ্টি ও নিষ্পাপ বোনটি নেই যাকে ইউরু চিনত। এদিকে গ্যাব তার রুমে ফিরে দুটি খড় দিয়ে বানানো পুতুল দেখতে পায়, একটি ঘোড়া ও একটি ষাঁড়। সে বুঝতে পারে এগুলি তার পরাজিত দানবদের অবশিষ্টাংশ। সে সেগুলোকে সম্মান জানিয়ে বাড়ির উঠোনে কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে যখন কেজিমোরি বংশ গতরাতের ধ্বংসাবশেষ পরিষ্কার করছিল, তখন দারা প্রাসাদের গেটে এসে হাজির হয় এবং জানায় সে ইউরোকে নিতে এসেছে। জিন খবর পেয়ে ইউরোকে জানায়। ইউরো বুঝতে পারে না সে দারাকে বিশ্বাস করবে নাকি কেজিমোরি বংশকে, তাই সে জিনকে দারাকে ভেতরে ঢোকানোর নির্দেশ দেয়। ভেতরে আসার পথে অদ্ভুত চরিত্রের আসুমা তাদের জানায় যে প্রাসাদটি কি বিশৃঙ্খল। জিন যখন জানায় গতরাতে দানব ব্যবহারকারীরা প্রাসাদ আক্রমণ করেছিল, তখন আসুমা অবাক হওয়ার ভান করে। জিন তার এই অজ্ঞতা বিশ্বাস করতে পারে না এবং আসুমা ইচ্ছাকৃতভাবে লড়াই থেকে দূরে ছিল বলে অভিযোগ করে। আসুমা নির্লজ্জের মতো বলে সে ঘুমাচ্ছিল। ঠিক তখনই হাগার নামের এক বিশাল দেহী ব্যক্তি ভেতরে এসে জিজ্ঞেস করে ভূমিকম্প হয়েছিল কিনা। অবস্থা জানার পর সে আসাকে ঠিক আছে কিনা তা দেখতে দৌড়দৌড়ি শুরু করে এবং ইউরোকে প্রথমবার দেখে। সে তাকে আসার যমজ ভাই হিসেবে চিনতে পারে এবং খুশি হয়, কিন্তু তার এই আনন্দ ভয়ে পরিণত হয় যখন সে ডান ও বামকে তার দিকে তাকাতে দেখে। ডানে ও বামের বিশাল আকৃতি তাকে আতঙ্কিত করে তোলে। সবাই যখন প্রবেশদ্বারের দিকে যাচ্ছিল, হাগার গতরাতের হামলায় সাহায্য করতে না পারার ক্ষমা চায়। সে বলে প্রাসাদের নিরাপত্তা বলয় ভেঙে ফেলা খুবই ভয়ঙ্কর বিষয়, তাই তাদের সতর্ক থাকা উচিত। উঠোনে পৌঁছতেই হাগার তার বাবা এবং কোরেই বংশের প্রধান গঞ্জোর গাড়ি দেখতে পায়। গঞ্জোর পর দারা গাড়ি থেকে বের হলে জিন অবাক হয়ে যায়। গঞ্জো জানায় গেটে দার সাথে দেখা হয় সে তাকে লিফট দিয়েছে, কারণ দারা ইউরুর অভিভাবক। গঞ্জো ইউরুর হাত ধরে কুশল বিনিময় করে এবং ডান ও বামের প্রশংসা করে। জিন বিষয়টি সন্দেহজনক মনে করে, কারণ দারা টাটা বংশের লোক যারা হিগাশি গ্রামের অনুগত। অথচ সে কোনো সুরক্ষা ছাড়াই এখানে এসেছে। গঞ্জ মনে মনে দারাকে মারতে চাইলেও বাইরে তা প্রকাশ করে না। ইউরু ডান ও বামকে ধমক দিয়ে জিজ্ঞেস করে সে মারা গেলে যে সিল ক্ষমতা অর্জন করতে পারে তা আগে কেন বলেনি। দারা জানায় সে নিশ্চিত ছিল না যে কিংবদন্তিগুলো সত্য কিনা। সে জানত ইউরু যদি জানত তবে সে নিজের জীবন বাজি রেখে ঝুঁকির মুখে পড়ত। ডান ও বামও তাকে সমর্থন করে বলে সে মরলে যে পুনরায় জীবিত হবে তার কোনো নিশ্চয়তা নেই। বাম যোগ করে যে 400 বছর আগে এমন যমজ জন্মেছিল, কিন্তু একজন মৃত্যুর পর ফিরে আসতে ব্যর্থ হয়েছিল। এই শুনে ইউরু ও আসা স্তব্ধ হয়ে যায়। গঞ্জ পরিবেশ হালকা করতে সবাইকে দুপুরের খাবারের জন্য বাটলারদের ডাকতে বলে। প্রাসাদের হলরুমে গতরাতের লড়াইয়ের কারণে সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। হাগার তার দানব সাদা শিখার সাহায্যে মেঝে এবং পরে কালো শিখার সাহায্যে আসবাবপত্র আগের অবস্থায় ফিরিয়ে আনে। ইউরুর এই অলৌকিক দৃশ্য দেখে অবাক হয়ে যায়। হাগার জানায় তার দানবগুলো জিনিসের খুঁটিনাটি ঠিক করে দিতে পারে। কথায় কথায় হাগার আরও অবাক করা তথ্য দেয় আসুমা, জিন এবং সে নিজেই ভাই এবং হাগার তাদের মধ্যে সবার বড়। ইউরো ভাবতেই পারে না যে জিনের মতো খিটখিটে লোকটা সবচেয়ে ছোট ভাই। আসুমা জানায় হাগার কেজিমোরি পরিবারের উত্তরাধিকারী, কিন্তু হাগার সেই দায়িত্ব নিতে অস্বীকার করে। সে তার বর্তমান শান্তিপূর্ণ ক্যারিয়ার নিয়েই সন্তুষ্ট।
দারা একটি কাঠের পিলারের কাছে গিয়ে হাগারকে বলে তার কাজ অসম্পূর্ণ, কারণ মেরামত করা কাঠের অংশটি সাদা কালো। হাগার জানায় আশেপাশের রঙের প্রভাবে সেটি প্রাকৃতিক দেখাবে, কিন্তু একটু পরেই সে অদ্ভুত কিছু লক্ষ্য করে। পিলারের পুরনো ও ক্ষয় যাওয়া প্রান্ত এবং ম্যাটের ক্ষতির বিবরণ হুবহু না মেলায় সে বিরক্ত হয়ে নিজেই তা ঠিক করতে চায়, কিন্তু জিন তাকে থামিয়ে দেয়, কারণ আগে তাদের সকালের নাস্তা করা প্রয়োজন। এরপরই সেবকরা খাবার নিয়ে আসে এবং গঞ্জ সবাইকে আধুনিক পরিবারের মতো যে কোনো জায়গায় বসতে বলে। ইউরো লক্ষ্য করে দুটি ক্ষুদ্র সুমো কুস্তিগির তার জন্য বালিশ নিয়ে আসছে। এটি দেখে সে বিস্ময়ে হতবাক হয়ে যায়। বাম ও ডান জানায় তাদের খাওয়ার প্রয়োজন নেই, তবুও গঞ্জ সবাইকে সমান গুরুত্ব দিয়ে আপ্যায়ন করে। খাবার খাওয়ার সময় জিন দারাকে জিজ্ঞেস করে সে কিভাবে জানল যে ইউরো এখানে আছে। দারা তা গোপন রাখে। জিন জানতে চায় গতরাতে যে দানব ব্যবহারকারীরা প্রাসাদ আক্রমণ করেছিল তার পেছনে হিগাসি গ্রামের হাত ছিল কিনা। দারা প্রফুল্লভাবে জানায় সে কিছুই জানে না এবং যমজদের আক্রমণ করার কোনো কারণ তার নেই। জিন বলে যে আক্রমণটি ঠিক তখনই হয়েছিল যখন ইউরো প্রাসাদে প্রবেশ করে। এটি সত্যিই কাকতালীয়। আশা খাবার সময় ইউরোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। জিন দারাকে জিজ্ঞেস করে টাটা পরিবারের সদস্যরা কি সত্যিই নিরাপত্তা বলয় ভেদ করতে পারে। দারা জানায় সে অন্যদের পরিবারের বলয় পার হতে পারে না। এরপর দারা আশাকে জিজ্ঞেস করে কেজিমুরি বংশ তার সাথে ভালো ব্যবহার করছে কিনা। আশা ঠান্ডা গলায় তাকে নিজের ব্যাপারে চিন্তা না করতে বলে। সে দাবি করে কোরেই প্রাসাদে আততায়ীরা তাকে টার্গেট করতে পারবে না, যদিও গতরাতে তারা ভেতরে ঢুকে পড়েছিল। চিকিৎসক জানান আশাকে সবসময় প্রাসাদের ভেতরে রাখা সম্ভব নয়, কারণ মাঝে মধ্যে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে যেতে হয়। আশা বলে একবার হাসপাতালে থাকাকালীনই হিগাসি গ্রামের আততায়ীরা তাকে অপহরণ করেছিল। এটি শুনে দারা অবাক হয়ে জিজ্ঞেস করে সে অসুস্থ ছিল কিনা। আশা জানায় তার গ্যাস্ট্রিক আলসার ছিল, যা আততায়ীদের ক্রমাগত হুমকির কারণে সৃষ্ট মানসিক চাপের ফল। দারা তার এই কঠোর মনোভাব দেখে ভয় পেয়ে যায় এবং ক্ষমা চায়, যদিও হামলার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এরপর দারা পারিবারিক রেজিস্ট্রির কথা জিজ্ঞেস করলে আশা জানায় তার কোনো রেজিস্ট্রি নেই, কারণ তার বাবা মা বিমানযাত্রার মাঝপথে নিখোঁজ হয়ে গিয়েছিল। দারা এটি শুনে শকড হয়ে যায়, কারণ সে জানত না যে যমজদের বাবা মা নিখোঁজ। সে দাবি করে হিগাসি গ্রাম এর জন্য দায়ী নাও হতে পারে। গঞ্জ তাকে বিশ্বাস করতে না চাইলেও দারা বলে সে গ্রামের আগ্রাসী চরমপন্থীদের মতো কাউকে কখনো আক্রমণ করেনি। সে প্রমাণ করতে চায় যে লড়াইয়ের কোনো ইচ্ছা নেই বলেই সে অস্ত্র ছাড়াই এখানে এসেছে। দারা ইঙ্গিত দেয় কেজিমরি বংশের কেউ হয়তো যমজদের বাবা মাকে আক্রমণ করেছিল, কারণ তাদের মধ্যেও মতপার্থক্য আছে। গঞ্জ দারাকে জিজ্ঞেস করে সে যমজদের নিয়ে কি করতে চায়। সে বলে এই অভিশপ্ত যমজদের ক্ষমতা পৃথিবীতে কেবল বিশৃঙ্খলা বয়ে আনে। সে চায় ইউরু ও আশা যেন শেষ অভিশপ্ত যমজ হয় এবং তারা যেন হিগাসি গ্রাম ধ্বংস করে দেয়, যাতে ভবিষ্যতে আর কোনো যমজের জন্ম না হয়। গঞ্জ হিগাসি গ্রামের সমালোচনা করে বলে তারা এখনও বিশ্বজয়ের স্বপ্ন দেখে, কিন্তু বর্তমান সময়ে তাদের স্বেচ্ছাচারিতা আর চলতে দেওয়া যায় না। তাদের ধ্বংস করা এখন বংশধরদেরই দায়িত্ব। কিন্তু আসোমা সঙ্গে সঙ্গে আপত্তি জানায়। সে বলে যাদের কনস্টেলেশন বিশেষ ক্ষমতা দিয়েছেন তাদের উচিত বিশ্বকে শান্তিতে শাসন করা। সে চায় হিগাসি গ্রাম টিকে থাকুক, তবে একটি দক্ষ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। ইউরো সব মন দিয়ে শুনছিল। সে তার অভিভাবকদের দিকে ফিরে বলে সে যখন তাদের জিজ্ঞেস করেছিল যমজরা কি অভিশপ্ত, তারা তা অস্বীকার করেছিল। তারা বলেছিল যুদ্ধের সূচনা করেছিল সেই মানুষরা যারা তাদের ক্ষমতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। ইউরো বলে সে এটি শুনে স্বস্তি পেয়েছে যে তাকে কোনো কিছুর জন্য দোষারোপ করা হচ্ছে না এবং সে অনুভব করছে তার বাঁচার অধিকার আছে। খাওয়া শেষ করে সে আশাকে ইঙ্গিত করে বলে আশা এমন সব কিছুর জন্য ক্ষমা চায় যা তার দোষ নয়। সে ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করে কারা আশাকে সব কিছুর জন্য নিজেকে দোষী ভাবতে বাধ্য করছে। কারো কোনো অধিকার নেই তাদের জীবন নিয়ন্ত্রণ করার, বিশেষ করে যখন তারা কারো ক্ষতি করছে না। ইউরিপ বলে যেহেতু কেজিমরি পরিবারে ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষ আছে, তাই সে চায় চরমপন্থীরা যেন তার কথা শোনে। সে দারাকে নির্দেশ দেয় এই বার্তাটি যেন হিগাসি গ্রামের সবার কাছে পৌঁছে দেওয়া হয়। ইউরি স্পষ্টভাবে ঘোষণা করে যে সে পালানোর বা লুকোনোর কোনো ইচ্ছা রাখে না। যারা তাকে আক্রমণ করতে চায় তারা যেন পুরো শক্তি নিয়ে আসে। সে তাদের পরাজিত করে সব তথ্য বের করে নেবে। দারা তাকে শান্ত করার চেষ্টা করলেও আশা উঠে দাঁড়িয়ে ইউরিকে বিশ্বের সবচেয়ে বড় বোকা বলে গালি দেয়। আশা তাকে জানায় যে তার আত্মবিশ্বাসের কারণ হলো সে এখনও জানে না আততায়ীদের হাতে জীবন বিপন্ন হওয়ার অনুভূতি কেমন।
সে চায় না ইউরি তার মতো কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাক, তাই তাকে নিরাপদ থাকার জন্য লুকিয়ে থাকতে বলে। আশা রক্ষীদের দিকে তাকিয়ে ইউরিকে বোঝাতে অনুরোধ করে, কিন্তু রক্ষীরা ইউরির লড়াইয়ের ইচ্ছার কথা শুনে আনন্দিত হয়ে ওঠে, কারণ তারা অনেক অ্যাকশন দেখতে পাবে। গ্যাবও ইউরির সাথে একমত পোষণ করে বলে ইউরির এই সিদ্ধান্ত আশাকে তার বোঝা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। ইউরি নিজে এমনটা ভাবেনি, সে কেবল নিজের মতো থাকতে চেয়েছিল। গঞ্জ ইউরিকে কেজিমোরি পরিবারে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, যাতে সে নিরাপদ থাকতে পারে। ইউরি তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করে। সে বলে গঞ্জ তার গ্রামকে তুচ্ছ ও ধ্বংসযোগ্য মনে করলেও সে সেখানে বড় হয়েছে এবং সেখানে তার আপনজন আছে। সে সাহায্যের জন্য গঞ্জকে ধন্যবাদ দিলেও জানায় যারা তার গ্রাম আক্রমণ করেছে তাদের সাথে সে থাকতে পারবে না। ইউরি তার বাবা মায়ের খোঁজার ওপর গুরুত্ব দেয়, যদিও দ্বারা এখনই কোনো ঝামেলায় জড়াতে নিষেধ করে। এরপর বিদায় নেওয়ার সময় আশা ইউরি ও তার রক্ষীদের সামনে মাথা নত করে অনুরোধ করে যেন তারা তার ভাইকে নিরাপদে রাখে। প্রাসাদ থেকে বের হওয়ার সময় আশা গেটের সামনে দাঁড়িয়ে ইউরিকে বলে সে সীমানা পার হতে পারবে না, কারণ তাহলে তাকে টার্গেট করা হবে। ইউরি বুঝতে পারে গ্রামের খাঁচার চেয়ে তার জেলের আকার বড় হলেও সে আসলে মুক্ত নয়। এরপর আশা তাদের বাবা মায়ের ছবি দেখায়। ক্যামেরা বা ছবির সাথে আগে পরিচিত না হওয়ায় ইউরি ও তার দানবেরা অবাক হয়ে যায়। আশা একটি সেলফি তুলে ক্যামেরা কিভাবে কাজ করে তা দেখায়। ইউরি তার বাবা মায়ের ছবি আবারও দেখতে চায়, কারণ 10 বছর ধরে সে তাদের দেখেনি। আশা তাকে জানায় সে শীঘ্রই এর প্রিন্ট কপি পাঠিয়ে দেবে। ঠিকানা চাওয়ার সময় কৌশলে আশাকে এড়িয়ে যায় ইউরি। জিনের ব্যবসায়িক কার্ডের মাধ্যমে যোগাযোগের সিদ্ধান্ত হয়। যাওয়ার আগে আশা একটি আবেগঘন কথা বলে। তাদের বাবা মা ইউরিকে গ্রামে ফেলে আসার সময় প্রচণ্ড ভেঙে পড়েছিল, কিন্তু গ্র্যানি ইয়ামাহা তাদের বাধ্য করেছিল। এই কথা শুনে ইউরি আবেগপ্রবণ হয়ে পড়ে এবং আশার প্রতি কৃতজ্ঞতা বোধ করে। আশা আবেগ ধরে রাখতে না পেরে সীমানার বাইরে এসে ইউরিকে জড়িয়ে ধরে। ইউরি কিছুটা হকাচকিত হয়ে পড়ে, কারণ সে আশার স্পর্শে তার শৈশবের সেই প্রিয় বোনকে খুঁজে পায়। আশা ভেতরে ফিরে যাওয়ার পর ইউরি আবেগ সামলাতে না পেরে হাঁটু গেড়ে বসে পড়ে। এদিকে আশার অনুরোধে জিন ইউরির পেছনে কোনো গুপ্তচর না পাঠানোর কথা দিলেও আসুমা গোপনে একটি প্রজাপতি পাঠিয়ে তাকে অনুসরণ করে। শহর ভ্রমণের সময় ইউরিকে কিছুটা বিষণ্ণ দেখে দ্বারা তাকে শহরের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর সিদ্ধান্ত নেয়। বোট ভ্রমণ, মেট্রো রাইড এবং রেসকোর্স দেখার সময় ইউরি আধুনিক বিশ্বের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে। সে ঘোড়দৌড় দেখে অভিভূত হয়ে একটি ঘোড়া কিনতে চাইলে দ্বারা তাকে অন্য প্রয়োজনীয় জিনিস কেনার পরামর্শ দেয়। ইউরি তার অস্ত্রের জন্য বাঁশ, সুতো ও ছুরি কেনার বায়না করে। তীর তৈরির উপাদানের জন্য তারা হোম ডিপোতে যায়। সেখানে দোকানের এক কর্মী ইউরির সাথে থাকা দানবদের দেখে ভয় পেয়ে যান এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। দ্বারা ব্যাখ্যা করে যে মাঝে মাঝে ক্লান্ত মানুষও দানবদের দেখতে পায়। শহর ভ্রমণের সময় দ্বারা ইউরিকে কাপড়ের দোকানে নিয়ে গেলে সে ম্যানিকুইনগুলোকে ভয়ঙ্কর স্কেয়ারক্রো ভেবে চমকে যায়। দ্বারা তাকে পছন্দমতো কাপড় নিতে বললে ইউরি কালো রঙের একটি জ্যাকেট বেছে নেয়, যাতে রক্তের দাগ সহজে বোঝা যায় না। অন্তর্বাসের পরিবর্তে সে তার গ্রামের ঐতিহ্যবাহী লয়েন ক্লথ পছন্দ করে। কেনাকাটির সময় হঠাৎ ইউরির মনে পড়ে যে অতীতে বনের ভেতর যখন কিছু ডাকাত তাকে আক্রমণ করেছিল, তাদের হাত ছিল পরিষ্কার এবং তারা আধুনিক অন্তর্বাস পড়েছিল। ইউরির দৃঢ় বিশ্বাস তারা আসলে আধুনিক জগতে পাঠানো আততায়ী ছিল। ডান ও বামের ধারণা উল্টো হওয়ায় তাদের মতে গ্রাম থেকেই আততায়ীদের আধুনিক ছদ্মবেশে পাঠানো হয়েছিল, যাতে ইউরির মৃত্যুর মুখে সিল ক্ষমতা অর্জনের সময় তাদের সন্দেহ না করে। দ্বারা জানায় যে হিগাশি গ্রামে প্রবেশের পথ কেবল গুটি কয়েক লোকই জানে, যা শুনে ইউরি খুশি হয়, কারণ এতে তার শত্রুর তালিকা ছোট হয়ে যায়। ইউরি লক্ষ্য করে যে তাদের পিছু নিয়েছে 3 জন লোক। সে দ্বারাকে পেছন ফিরে না তাকাতে বলে। দ্বারাকে সে জানায় যে আশার সাথে তোলা সেলফিতে তার মুখ থাকায় এখন তাকে লুকিয়ে রাখার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কারণ প্রাসাদের সিসিটিভি ক্যামেরায় নিশ্চয়ই তার ছবি ধরা পড়েছে। এদিকে কোরেই প্রাসাদে আসা তার ভাই ইউরুর সাথে তোলা ছবি দেখছিল। ছবিতে দারাকে দেখে বিরক্ত হয়ে আসা জেমিনিকে দিয়ে তাকে ছবি থেকে মুছে ফেলার নির্দেশ দেয়। জিন আশার কাছে দারার ছবি চাইলে সে জানায় তার কাছে দারার কোনো ছবি নেই। বিষয়টি রহস্যময় মনে হয় জিন ব্লন্ডিকে নিরাপত্তা ক্যামেরা চেক করতে বলে। এরই মধ্যে গঞ্জ গতরাতে ধরা পড়া আক্রমণকারীদের জিজ্ঞাসাবাদ করছিল। আক্রমণকারীরা জানায় ছদ্মবেশী এক নেতার কাছ থেকে মাঝরাতে ফোনের মাধ্যমে তারা এই কাজের আদেশ পেয়েছিল। তারা দাবি করে যে তারা প্রাসাদের পশ্চিম দিকের গেট দিয়ে ভেতরে ঢুকেছিল, কিন্তু গঞ্জ ও অন্যরা অবাক হয়ে যায়, কারণ প্রাসাদের পশ্চিম পাশে কোনো গেট নেই, বরং সেখানে কেবল বিশাল দেওয়াল আছে। এই রহস্যের কিনারা করতে গঞ্জ তার রক্ষী কুরোকে তলব করে। কুরো তার দানব কথা বলা বইয়ের সাহায্যে বন্দি দানব ও তাদের মালিকের অতীত ইতিহাস, এমনকি তাদের ব্যক্তিগত সমস্যা, অসুস্থ মায়ের চিকিৎসা বিল এবং ঋণের তথ্য বের করে ফেলে।
সে নিশ্চিত হয় যে এই দুই আক্রমণকারী একে অপরকে আগে থেকে চিনত না। গঞ্জ বুঝতে পারে তারা কেবল টাকার প্রয়োজনে এই কাজ করেছিল, তাই সে তাদের নিজের দলে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেয়। মেয়েটির মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়ে গঞ্জ তাদের নতুন এক্সপেন্ডেবল বা প্রয়োজনে উৎসর্গযোগ্য সৈনিক হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। গঞ্জ ধৃত আক্রমণকারীদের কাজে লাগানোর নির্দেশ দিয়ে জানায় তাদের মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করতে হবে এবং তাকে ও তার সহযোগীদের হত্যা করতে হবে। প্রাসাদে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলার সময় অপরাধী যুবকটি আসার কাছে তার দানবগুলো ফেরত পাওয়ার আকুতি জানায়। আশা তাকে দানবদের কাছে ক্ষমা চাইতে এবং তাদের জন্য নাম ঠিক করতে বলে। সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। তবে দানবগুলো তাকে ক্ষমা করতে প্রস্তুত ছিল না এবং গ্যাপ পরামর্শ দেয় যে আশা যেন দানবগুলো নিজের কাছে রেখে দেয়, কারণ তাদের ক্ষমতাগুলো বেশ চমৎকার। এদিকে ইউরু ও দারা সুপারমার্কেট থেকে বের হলে গোয়েন্দারা এখনও তাদের অনুসরণ করছিল। ইউরু তার কুড়ালটি টাটা পরিবারের বাড়িতে ফেলে আসায় আক্ষেপ করছিল, কিন্তু দারা খুশি ছিল যে কুড়ালটি বাড়িতেই রয়ে গেছে, কারণ সে চাইছিল না ইউরু শহরের মধ্যে কুড়াল নিয়ে ঘোরাফেরা করুক। দারা ইউরুকে জানায় যদি তার অস্ত্রের প্রয়োজন হয় তবে সে তার বাড়ি থেকে নিতে পারে। ইউরু সংশয় প্রকাশ করলে দারা তাকে অভয় দেয় এবং ঘুর পেঁচানো রাস্তা দিয়ে তাকে তার বাড়িতে নিয়ে যায়। দারার বাড়িটি নানা ধরনের অস্ত্রে ঠাসা ছিল, কুড়াল থেকে শুরু করে রকেট লঞ্চার পর্যন্ত সেখানে সব কিছুই ছিল। দারা ইউরুকে তার পছন্দমতো অস্ত্র নিতে বললে সে একটি কুড়াল তুলে নেয়। তখনই ডান ও বাম সতর্ক করে দেয় যে আশেপাশে অন্য দানব আছে। দারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আস্তানায় ঢুকে পড়া 3 জন গুপ্তচরকে ধরে ফেলে। তারা তাকে দেখেই বন্দুক বের করে, কিন্তু দারা একজনকে নিরস্ত্র করে এবং রক্ষীরা বাকিদের আটকে ফেলে। একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি ঘন কুয়াশা তাকে গ্রাস করে এবং ধোঁয়া সরে গেলে সে নিজেকে অজানা এক জায়গায় হারিয়ে যাওয়া অবস্থায় পায়। দারা তাকে জানায় বাড়িটি টাটা পরিবারের গোপন আস্তানা এবং এটি হিগাশি গ্রামের মতোই অন্য এক মাত্রায় অবস্থিত। দারা জানায় যে কেবল সেই এখান থেকে বের হওয়ার পথ জানে, তাই জীবন বাঁচাতে হলে তাকে সব তথ্য দিতে হবে। গুপ্তচরটি পালাতে গিয়ে অতীতে দারাকে অনুসরণ করতে গিয়ে মারা যাওয়া এক করেই মদস্যর কঙ্কালের ওপর পড়ে। ডান ও বাম জিজ্ঞাসাবাদ থামিয়ে দেয় এবং জানায় তারা এখনও দানবদের উপস্থিতি টেলি পাচ্ছে। দারা তাদের জানায় টাটা বাড়িটি নিজেই একটি দানব, কিন্তু দানবরা অন্য কিছু নিয়ে উদ্বিগ্ন। এটা শুনে ইউরু ও দারা সতর্ক হয়ে যায়। হঠাৎই একটি দীর্ঘ চাবুক এক গুপ্তচরের গায়ে আঘাত করে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখে কুয়া থেকে বেরিয়ে এসেছে দীর্ঘ হাত ও ভয়ঙ্কর হাসি মুখের একটি দানব। ইউরো ও দারা লড়াইয়ের প্রস্তুতি নিলে দানবটির সঙ্গী অন্য গুপ্তচরকে তার লম্বা পা দিয়ে পিষে ফেলে। এই দুই অদ্ভুত দানব ডান ও বামকে নিয়ে উপহাস করতে থাকে। বাম বন্দি গুপ্তচরকে সরিয়ে দিয়ে ইউরোকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এই দানবগুলো বেশ শক্তিশালী এবং ইউরো এখনও তাদের মোকাবেলা করার মতো অবস্থায় নেই। তবে ডান ও বাম লড়াই করার জন্য অধীর হয়ে ওঠে। বিশেষ করে ডান দানবগুলোকে ভালোভাবেই চিনত। দারা এক অজ্ঞান হওয়া বৃদ্ধ গুপ্তচরকে জাগিয়ে তুললে সে দানবগুলোকে দেখে চিৎকার করতে থাকে। দানবগুলোর আচরণ দেখে দারা নিশ্চিত হয় যে তারা তার অনুগত নয়, আর তাই সে চিন্তিত হয়ে পড়ে যে কিভাবে কোনো তৃতীয় পক্ষ এই গোপন আস্তানায় ঢুকল। ডান ও বাম জানায় বহু বছর আগে লং লেগস ও লং আর্মস নামে এই দুই দানব গ্রামের উত্তর দিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। সেই সময় একজন পরিব্রাজক সন্ন্যাসী তার সিল ক্ষমতা ব্যবহার করে তাদের পাহাড়ের ভেতর বন্দী করেছিলেন। ডান ও বাম জানতে চায় তারা কিভাবে সেই পাহাড় থেকে বের হলো। দানবগুলো জানায় তাদের নতুন প্রভু সেই সিলের জাদু নষ্ট করে তাদের 1000 বছরের বন্দিদশা থেকে মুক্ত করেছেন। এখন তারা ডান বাম এবং সেই সন্ন্যাসীর সাথে পুরনো হিসাব মেটাতে চায়। ডান ও বাম জানায় সন্ন্যাসী কোথায় আছে তারা জানে না, তবে সে পাহাড়েই শেষবার ছিল। দারা কিংবদন্তিগুলো মনে করার চেষ্টা করে যে এই দানবগুলো কৃষকদের জন্য অভিশাপ ছিল। তারা মাঠ মারিয়ে ফসল নষ্ট করত এবং আশেপাশের ঝর্ণা থেকে পানি এনে বন্যায় ভাসিয়ে দিত। এই অভিযোগ শুনে দানবগুলো রেগে দিয়ে বলে তারা কেবল কিছু মানুষকে খেয়েছিল এবং তারা ইউরোকে তাদের পরবর্তী খাবার হিসাবে বেছে নেয়। দানবগুলো ডান ও বামের বর্তমান প্রভুকে তা জানতে চায় এবং অনুমান করে যে নতুন কোনো যমজের জন্ম হয়েছে যার কাছে হয়তো সিলের ক্ষমতা আছে। দারা চিৎকার করে ডান ও বামকে আক্রমণ করার নির্দেশ দেয়। ডান ও বামের চোখের ইশারায় দারা বুঝতে পারে এটি একটি কৌশল। দারাকে তাদের প্রভু মনে করে দানবগুলো ধেয়ে আসে, কিন্তু ডান ও বাম তাদের পথ আগলে ধরে। শুরুতে রক্ষীরা সুবিধাজনক অবস্থানে থাকলেও লং আর্মস ডানের হাত থেকে ফসকে গিয়ে তার মাথা মাটিতে ঠুকে দিতে থাকে। অন্যদিকে লং লেগস তার লম্বা পা ঘূর্ণায়মান গতিতে চালিয়ে বামকে লাথি মেরে দূরে ফেলে দেয়।
দারা দানবদের লক্ষ্য করে গুলি চালালে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। লং আর্মস চপেটাঘাতে দারার বন্দুকটি দ্বিখণ্ডিত করে দেয় এবং দ্বিতীয়বার আক্রমণের চেষ্টা করলে রাইট তার পথ আটকে দাঁড়ায়। এই পর্যায়ে দানবগুলো বুঝতে পারে যে সিল কেউ ব্যবহার করছে না এবং তারা অনুমান করে যে এর প্রকৃত অধিকারী এখানে নেই। রাইট ও লেফটকে সিলের সাহায্য ছাড়া অনেক দুর্বল ভেবে দানবগুলো তাদের ধ্বংস করার সুযোগ পেয়ে আনন্দিত হয়ে ওঠে। ইতিমধ্যে দারা লুকিয়ে থাকা ইউরু ও সেই বৃদ্ধা গুপ্তচরের কাছে পৌঁছে যায়। সেই ইউরুকে না বলতেই আড়াল নেওয়ার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু ইউরু বিষয়টি এড়িয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে আহত কিনা এবং কেন সে রাইট ও লেফটের প্রভু হওয়ার মিথ্যা অভিনয় করেছিল। দারা ব্যাখ্যা করে যে সেই ইউরুর অভিভাবক হিসেবে তার দায়িত্ব পালন করছে এবং আশাকে কথা দিয়েছিল যে সে তাকে সুরক্ষিত রাখবে। ইউরু রেগে গিয়ে দাবি করে যে সে নিজেও লড়াই করতে পারে। বৃদ্ধা গুপ্তচর এই কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে এত ছোট একটা ছেলে কিভাবে লং লেগস ও লং আর্মসের মতো দানবের মোকাবেলা করার স্বপ্ন দেখছে। ইউরু তার কুড়ালটি সেই বৃদ্ধার দিকে তাক করলে সে চুপ হয়ে যায় এবং দারা সুযোগ পেয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কি কাজিমরি নাকি হিগাশি গ্রামের হয়ে কাজ করে। সে দ্রুত স্বীকার করে যে তাকে কাজিমরি বংশ পাঠিয়েছে। ইউরু আরও বিস্তারিত জানতে চাইলে ভয়ে কাঁপা সেই বৃদ্ধা জানায় যে তাদের দ্বিতীয় সন্তান আসুমা তাকে পাঠিয়েছে। সে দাবি করে যে তাকে কেবল ইউরু ও দারাকে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কোনো ক্ষতি করার নয়, এবং সে কল্পনাও করেনি যে তাকে এই ভয়ঙ্কর দানবদের লড়াইলে জড়িয়ে পড়তে হবে। দারা বুঝে ফেলে যে বৃদ্ধাটি এখন আর তেমন হুমকি নয় এবং তাকে সাহায্য করার অনুরোধ করে, কারণ সে নিশ্চয়ই একজন দানব ব্যবহারকারী। কিন্তু সে জানায় যে তারা তাদের দানবগুলো পেছনে ফেলে এসেছে, কারণ তারা পিছু নেওয়ার সময় রাইট ও লেফট সহজেই তাদের টের পেয়ে যেত। দারা তাকে অকেজো বলে বকা দেয়। তখনই সে পরামর্শ দেয় যে লং লেগস ও লং আর্মসকে এই আস্তানা বা বাস্তবতায় ফেলে রেখে চলে যেতে, ঠিক যেমনটি টাটা পরিবার অন্য গুপ্তচরদের এখানে আটকে রেখেছে। দারা অনুমান করে এই পরিকল্পনা কাজ করবে না, কারণ দানবগুলো এবং তাদের প্রভু সম্ভবত এখানে ঢোকা ও বের হওয়ার পথ জানে। ইউরু তখন পরামর্শ দেয় যে সে তাদের প্রভুকে খুঁজে বের করবে, যে হয়তো আশেপাশেই কোথাও আছে, কারণ দানবরা তাদের প্রভুকে রক্ষা করাকে অগ্রাধিকার দেয়। দারা এই আইডিয়াটি বিবেচনা করে, বিশেষ করে যেহেতু দানবগুলো এখন ইউরুর দিকে মনোযোগ দিচ্ছে না, তাই তারা দল ভাগ করার সিদ্ধান্ত নেয়। দারা রাইট ও লেফটের প্রভু হিসাবে অভিনয় চালিয়ে যাবে, আর ইউরু ও সেই বৃদ্ধা অজানা দানব প্রভুর সন্ধান করবে। বৃদ্ধা শুরুতে ভয় পেলেও পরে বেশ সাহসী হয়ে ওঠে এবং লুকিয়ে রাখা কিছু ছুরি বের করে বলে সে শুধু সাহায্য করছে যাতে কাজ সেরে সে সময় মতো বাড়ি ফিরে তার স্বামীর জন্য রাতের খাবার রান্না করতে পারে। দারা পেছন দিক থেকে বাড়ির অস্ত্রাগারে ঢোকার চেষ্টা করলে লং আর্মস তাকে দেখে ফেলে এবং তার হাতের ঝাপটায় দেয়াল ভেঙে ফেলে। দারা কোনো মতে সেই অবিরাম আক্রমণ থেকে রক্ষা পায় এবং ঠিক তখনই রাইট এসে দানবটির হাতে জোরে পা দিয়ে আঘাত করে। লং আর্মস সাথে সাথে রাইটকে তার পা দিয়ে ধরে শূন্যে ঘুরিয়ে বাতাসে ছুঁড়ে মারে। দানবটির হাতের দৈর্ঘ্য দেখে দারা বিস্মিত হয় এবং স্বস্তি পায় যে এই আক্রমণের ফলে অস্ত্রাগারে ঢোকার পথ সহজ হয়ে গেছে। লং আর্মস অসহায় রাইটকে শূন্যে ধরে রেখে দানব যমজরা একে একে সবাইকে মারার পরিকল্পনা করতে থাকে। লং লেগস প্রস্তাব দেয় যে তারা আগে প্রভুকে মারবে, কারণ প্রভুবিহীন রাইট ও লেফটকে মারা অনেক বেশি তৃপ্তিদায়ক হবে। লং আর্মসও এই পরিকল্পনায় সম্মতি দেয়, কিন্তু কিছু করার আগেই একটি বড় বুলেট লং লেগসের চোখে আঘাত করে। কি হলো তা বুঝতে না পেরে দানবগুলো হতভম্ব হয়ে পড়ে। দারা যে অনেক দূর থেকে ছদ্মবেশে ছিল, সে তার স্নাইপার রাইফেল দিয়ে আবারও লক্ষ্য ভেদ করে। সে ভেবেছিল তার সুবিধা আছে, কারণ হাজার বছর পাহাড়ে বন্দী থাকা এই দানবগুলো আধুনিক প্রযুক্তি সম্পর্কে কিছুই জানে না। সে আবার গুলি করলে লং আর্মসের পায়ে এবং লং লেগসের দ্বিতীয় চোখে আঘাত লাগে। এই পরপর আঘাতের ফলে লং লেগস ও লং আর্মসের হাত থেকে রাইট ও লেফট মুক্ত হয়ে যায়, যারা সাথে সাথে দুর্বল দানবদের টেনে এনে একে অপরের ওপর আছাড় দেয়। তবে দ্রুতই দানবগুলো সামলে ওঠে এবং একে অপরের ওপর ভর করে একক শক্তি হিসাবে আক্রমণ শুরু করে। উঁচু জায়গা থেকে লং আর্মস ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বৃদ্ধাকে দেখে ফেলে এবং তাকে ধরে ফেলে। সে তাকে লং লেগসকে খেতে দেয় যাতে সে দ্রুত সেরে উঠতে পারে। দানবের মুখের কাছে নিয়ে আসা হলে বৃদ্ধা ভয়ে তার প্যান্ট ভিজিয়ে ফেলে এবং ফাঁস করে দেয় যে ইউরুই সেই যমজ যে সিল করার ক্ষমতা পাওয়ার ভাগ্য নিয়ে জন্মেছে। এই তথ্য শুনে দানবগুলো কিছুক্ষণের জন্য থমকে যায়। বৃদ্ধা আশা করে যে তারা ইউরুর পেছনে ছুটবে এবং তাদের গ্রিপ আলগা হওয়ার সাথে সাথেই সে লং আর্মসের হাতের টেন্ডন কেটে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না, কারণ দানবগুলো সিদ্ধান্ত নেয় কিছু করার আগে তাদের নিজেদের সুস্থ করা প্রয়োজন এবং তারা বৃদ্ধার মাথা টিপে মারতে শুরু করে। ঠিক তখনই একটি উড়ন্ত কুড়াল দানবের হাতে আঘাত করে এবং বৃদ্ধাকে নিচে ফেলে দেয়, যাকে মাটিতে পড়ার আগেই রাইট লুফে নেয়। দানবগুলো আক্রমণকারীর দিকে ঘুরলে দেখা যায় সেটি ইউরু। সে তাদের বলে ওই মহিলাকে ছেড়ে দিতে এবং তাকে লক্ষ্যবস্তু করতে, কারণ সেই প্রকৃত ভবিষ্যৎবাণী করা যমজ এবং রাইট ও লেফটের প্রকৃত প্রভু। ইউরুর কাছে এখনও সিল করার ক্ষমতা না থাকায় লং লেগস ও লং আর্মস দ্বিধায় পড়ে যায়। তারা ভাবে তাকে মারলে সে আবার ক্ষমতা নিয়ে পুনর্জন্ম নেবে এবং তারা হয়তো আবারও হাজার বছরের জন্য
জন্য বন্দী হবে। লং আর্মস ভাবে পুনর্জন্মের পরপরই তাকে মেরে ফেলা যায় কিনা, কিন্তু লং লেগস বলে যে রাইট ও লেফট তা হতে দেবে না। আশ্চর্যজনকভাবে ইউরু তখন রাইট ও লেফটকে নিষেধ করে দেয় যেন তারা ততক্ষণ হস্তক্ষেপ না করে যতক্ষণ সে নির্দেশ দিচ্ছে না। লং লেগস ও লং আর্মস কোনো অভিযোগ না করে আক্রমণ শুরু করে। ইউরু তাদের সব ঘুষি অনায়াসেই এড়িয়ে যেতে থাকে, আর রাইট ও লেফট স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যা দানবগুলোকে আশ্বস্ত করে যে তাদের শুধু ইউরুর ওপর মনোযোগ দিতে হবে। তারা যখন তাকে তাড়া করছিল, ইউরু ভাবে কোনো চোখ না থাকলেও এরা কিভাবে এত দ্রুত দৌড়াচ্ছে। দানবগুলো জানায় যে সেটা বড় কোনো বিষয় নয়, কারণ তারা ধাঁধার দুটি খণ্ডের মতো এবং বর্তমানে তাদের এই প্রকৃত রূপেই তারা সবচেয়ে শক্তিশালী। লং লেগস তাদের পথে থাকা পাথরের ওপর পা দিয়ে জোরে আঘাত করে এবং লং আর্মস সেই পাথরগুলো ইউরুর দিকে ছুঁড়ে মারে, যা থেকে ইউরু খুব কষ্টে বেঁচে যায়। তারা অনেক দূর থেকে লক্ষ্যভেদ করার চেষ্টা করলেও সফল হচ্ছিল না, কারণ দানবগুলো খুব দ্রুত নড়াচড়া করছিল। কোনো কিছু করার আগেই দানবগুলো তার দিকে একটি খুলি ছুঁড়ে মারে, যা স্পষ্ট করে দেয় যে অতর্কিত আক্রমণের সুযোগ আর নেই। তারা ইউরোকে মারার পর দারাকে শেষ করার প্রতিশ্রুতি দেয়। ইতিমধ্যে ইউরো দানবদের ছোড়া সব বাধা এড়িয়ে টাটাবাড়ির পেছনের দিকে গিয়ে লুকিয়ে পড়ে। দানবগুলো এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল করে, যার ফলে ইউরো তার পথ পরিবর্তনের সুযোগ পায়, কিন্তু বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। দানবগুলো তাকে দেখতে পায় এবং একটি উপড়ে ফেলা গাছ দিয়ে তাকে চাপা দিয়ে পিষে ফেলে। ইউরোকে মাটিতে নড়াচড়ানিহীন পড়ে থাকতে দেখে দানবগুলো তাদের পরবর্তী পরিকল্পনা করতে শুরু করে। তারা ভাবে ইউরোকে মারার আগে তার জিভ কেটে ফেলবে, যাতে সে রাইট ও লেফটের সাহায্য চাইতে না পারে। কিন্তু তারা যখন হাসাহাসি করছিল, ইউরো চোখ মেলে তাকায় এবং দানবগুলো চরম আতঙ্কে ভরে যায় যখন ইউরো তার হাত বাতাসে তুলে মুষ্টিবদ্ধ করে। দানবগুলো সন্দেহ করে যে তার হয়তো আগেই সিলের ক্ষমতা ছিল এবং সে নিখুঁত সুযোগের অপেক্ষায় ছিল। দানবগুলোর মনে যখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল, ইউরো বলে যে সে 1 সেকেন্ডের জন্য তাদের বোকা বানাতে পেরেছে, আর এই 1 সেকেন্ডই রাইট ও লেফটের জন্য যথেষ্ট ছিল। এরপর সে রাইট ও লেফটকে নির্দেশ দেয় নিজেদের ইচ্ছামতো কাজ করতে, যারা ততক্ষণে দানবদের ঠিক পেছনে ছিল। কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই রাইট ও লেফট তাদের প্রকৃত রূপ ব্যবহার করে লং লেগস এবং লং আর্মসকে খণ্ডিত করে ফেলে। এরপর লড়াইটি একপাক্ষিক হয়ে যায়। রাইট নিশ্চিত করে যেন দানবগুলো আর একত্রিত হতে না পারে, অন্যদিকে লেফট পানির নিচে লড়াইয়ে লং আর্মসকে দ্রুত পরাজিত করে এবং দ্বারা একটি গুলি চালিয়ে লং লেগসের মাথা বিচ্ছিন্ন করে দেয়। শেষ পর্যন্ত দানব দুটি সূক্ষ্ম কুয়াশায় বিলীন হয়ে যায়, শুধু তাদের অবশেষটুকু অবশিষ্ট থাকে। লেফট সেই অবশেষগুলোর দিকে তাকিয়ে বলে যে সেগুলোর মধ্যে এখনও প্রচুর শক্তি রয়েছে এবং দানবগুলো যদি তাদের ক্ষমতা ভালো কাজে লাগাতো তাহলে তারা দেবতা হতে পারত। রাইট ইউরোর পিঠ চাপড়ে দিয়ে তার এই অভিনয়ের জন্য প্রশংসা করে। ইউরো মাথা নাড়িয়ে বলে যে তার মনে ছিল আশু তার শক্তি প্রকাশের জন্য প্রথমে মুষ্টি বন্ধ করে পরে খুলেছিল, তাই সে ভেবেছিল তার জন্য হয়তো উল্টোটা কাজ করবে। সবাই তার এই তীক্ষ্ণ বুদ্ধিতে মুগ্ধ হয় এবং কোনো বিশেষ ক্ষমতা ছাড়াই দানবদের পরাজিত করার জন্য তার প্রশংসা করতে থাকে। এই মুহূর্তটি বাধাগ্রস্ত হয় লেফটের দ্বারা, যে হঠাৎ করে তার হাতের মুঠোয় একটি প্রজাপতি পিষে খালে। সে দাবি করে যে এটি সেই দানব যাকে তারা কাজিমরি বংশ থেকে বীর হওয়ার পর থেকেই অনুভব করছিল, কিন্তু এর উপস্থিতি এতটাই ক্ষীণ ছিল যে তারা এতক্ষণ তাকে শনাক্ত করতে পারেনি। দ্বারা বুঝতে পারে কাজিমরি হয়তো মানুষগুলোকে কেবল প্রহরী বা ধাপ্পা হিসেবে পাঠিয়েছিল, আর আসল গুপ্তচর ছিল এই প্রজাপতি দানবটি। বৃদ্ধা প্রজাপতিটিকে আশুমার দানবের অংশ হিসেবে চিনতে পারে এবং সতর্ক করে যে এটিকে মারলে আসল দানবের কোনো ক্ষতি হবে না। একে ভবিষ্যতের সমস্যার জন্য রেখে দিয়ে দলটি টুইন দানবের প্রভুকে খুঁজতে বের হয়। ইউরু সবাইকে বাড়ির পিছনের এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সে লক্ষ্য করেছিল লং লেগস ও লং আর্মস আক্রমণ এড়িয়ে চলছিল। সে হাঁটু গেড়ে বসে বাড়ির মেঝের নিচের দিকে তাকিয়ে সন্দেহভাজন প্রভুকে লুকিয়ে থাকতে দেখে এবং তাকে বেরিয়ে আসতে নির্দেশ করে। একটি ভীত কণ্ঠস্বর জিজ্ঞাসা করে যে ইউরু তাকে মেরে ফেলবে কিনা, যা দারাকে অবাক করে কারণ সন্দেহভাজন ব্যক্তিকে খুব অল্প বয়সী মনে হচ্ছিল। কিন্তু ইউরু সেসবে তোয়াক্কা না করে তাকে বলে যে তার ভাগ্য এখন তার আচরণের ওপর নির্ভর করছে। কিছুক্ষণ ভাবার পর সন্দেহভাজন ব্যক্তি অবশেষে দুহাত তুলে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে এবং সবকিছু বলার শপথ করে। ইউরু সেই ছোট ছেলেটির দিকে কড়া চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে সে কি লং লেগস ও লং আর্মসের প্রভু কিনা, যা ছেলেটি তৎক্ষণাৎ নিশ্চিত করে। সে আরও জানায় যে তার নাম কেন টাটা এবং তাকে বলা হয়েছিল যে সে এখানে তার বাবার সাথে দেখা করতে পারবে। ইউরু দ্রুত সব বিষয় মিলিয়ে ফেলে এবং দারাকে তার ছেলেকে পরিত্যাগ করার জন্য অভিযুক্ত করে। দারা তাৎক্ষণিকভাবে এই ধারণাটি প্রত্যাখ্যান করে, কিন্তু তার জীবনের সব নারীদের কথা মনে করার পর সে ধীরে ধীরে নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করে। সে অস্থির হয়ে কেনের মায়ের নাম জানতে চায়, আর কেন জানায় তার মায়ের নাম আবা। নামটি চেনা না থাকায় দারা শপথ করে যে সে কোনোভাবেই তার বাবা হতে পারে না। কেন তার বাবার পরিচয় ফাঁস করে দারার এই যন্ত্রণা দূর করে দেয়। সে জানায় তার বাবা হলো রৌই টাটা। রৌইর নাম শুনে ইউরু ভাবতে থাকে কোথায় সে এই নামটি আগে শুনেছে।
দারা জানায় রোই তার বাবা এবং ইউরু হয়তো তাকে হিগাশি গ্রামে যাওয়ার সময় থেকেই চেনে। সে আরও ব্যাখ্যা করতে যাওয়ার আগেই তার চিন্তায় ছেদ পড়ে যখন সে এই চমকপ্রদ সত্যটি বুঝতে পারে যে কেন তার সৎ ভাই। কেন যখন জানায় তার বয়স মাত্র ১৩ বছর, দারা দ্বিতীয়বারের মতো ধাক্কা খায়, কারণ তাদের বয়সের ব্যবধান ২২ বছরের। কেন এই পারিবারিক পুনর্মিলন নিয়ে মাথা না ঘামিয়ে ইউরোর দিকে ফিরে জানতে চায় যে সে মাই ও নাগিসার সেই ২ যমজ সন্তানের একজন কিনা। ইউরু বছরের পর বছর তার বাবা মায়ের নাম শুনে অবাক হয় এবং জিজ্ঞাসা করে ছেলেটি তাদের কিভাবে জানে। কেন উত্তর দেয় যে সে ব্যক্তিগতভাবে তাদের চিনত না, কিন্তু তার বাবাই তাদের শিখিয়েছিলেন কিভাবে হিগাশি গ্রামের বাধা অতিক্রম করতে হয়। এই তথ্য শুনে দারা ও ইউরু দুজনেই উত্তেজিত হয়ে পড়ে। দারা ক্ষুব্ধ, বরং তার বাবা তাকে এই বিষয়ে কিছুই বলেনি। আর ইউরু জানতে চায় তার বাবা মা এখন কোথায় আছেন। ইউরু ও দারার কাছ থেকে উত্তর পাওয়ার বদলে কেন নিজের মুখের দিকে তাক করা কুরআন দেখে ভয় পেয়ে কেঁদে উঠতে শুরু করে। এই মুহূর্তে বৃদ্ধা কেনের দাবির মধ্যে ভুল ধরতে শুরু করে। সে জিজ্ঞাসা করে যদি রোই সত্যিই ইউরুর বাবা মাকে কাজিমরি বংশের কাছে নিয়ে গিয়ে থাকে, তাহলে হিগাশি গ্রামের মানুষ কেন টাটা পরিবারকে কাজিমরি বংশের গুপ্তচর হিসেবে সন্দেহ করেনি। কেন স্বীকার করে যে এই প্রশ্নের উত্তর তার জানা নেই। বৃদ্ধা তখন নিজের কান ঢেকে ফেলে, বলে যে সে আর কোনো সংবেদনশীল তথ্য জানতে চায় না। সে শপথ করে যে তারা এখান থেকে বেরিয়ে গেলে ইউরু ও দারাকে নিয়ে সে কোনো গীবত করবে না, কারণ তারা তার প্রাণ বাঁচিয়েছে। তারা একমত হয় যে তাকে এই বাস্তবতায় বন্দি রাখার কোনো মানে হয় না, কারণ আশুমা হয়তো তার প্রজাপতি দানব ব্যবহার করে এখানে ঢোকার পথ আগেই জেনে গেছে। ইউরো অনুভব করে যে বৃদ্ধা তাদের মারতে চায় না, তাই সে জিজ্ঞাসা করে তার স্বামীও কি একই ধরনের কাজ করেন। বৃদ্ধা জানায় তার স্বামী একজন সাধারণ মানুষ এবং সে জানেও না যে তার স্ত্রী এমন কাজ করে। এটি শুনে ইউরো আশ্বস্ত হয় এবং তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে বৃদ্ধা অনুমতি চায় যে টাটা আস্তানায় ঢোকার সময় যে গুপ্তচররা মারা গেছে তাদের সে কবর দিতে পারবে কিনা, কারণ তাদের শোক পালন করার মতো কোনো পরিবার নেই। দারা তাকে অনুমতি দেয়, আর ইউরু সাহায্য করার প্রস্তাব দিলে বৃদ্ধা অবাক হয়ে যায়। সে ইউরুকে বলে যে সে কিভাবে এত সহজে হত্যার কথা বলতে পারে এবং একই সাথে শত্রুদের কবর দিতে সাহায্য করছে। ইউরু ব্যাখ্যা করে যে রোগ ছড়ানো রোধ করতে লাশ কবর দেওয়া জরুরি, আর তার এই কাজ কোনো দয়ার বশবর্তী হয়ে নয়, বরং গ্রামে সে যে কষ্টের অভিজ্ঞতা অর্জন করেছে তার থেকেই এই শিক্ষা পেয়েছে। দেহগুলো কবর দেওয়ার সময় কেন লজ্জা পেয়ে দারাকে ধন্যবাদ দেয় লং লেগস ও লং আর্মসকে মারার জন্য। এটি ইউরুকে ভাবিয়ে তোলে যে দানব ও প্রভুর মধ্যকার চুক্তি কিভাবে রক্তের মাধ্যমে তৈরি হয়। সে জিজ্ঞেস করে প্রভু জীবিত থাকলে কিভাবে শান্তিপূর্ণভাবে চুক্তি ভেঙে ফেলা যায়। দারা উত্তর দেয় দানব ও প্রভু উভয়ই রাজি থাকলে চুক্তি বাতিল করা যায়, এবং প্রভু হওয়া মানেই দানবদের চেয়ে শ্রেষ্ঠ হওয়া নয়। ইউরু তখন রাইট ও লেফটকে জিজ্ঞেস করে তাদের ক্ষেত্রেও কি এটি সত্য। লেফট নিশ্চিত করে জানায় ইউরু যদি তাদের ফিরে যেতে বলতো তবে তারা হিগাশি গ্রামের প্রবেশপথে ফিরে যেত, যদিও তারা ইউরুর সাথেই থাকতে পছন্দ করে কারণ এটি তাদের স্বাধীনতা দেয়। রাইট ও লেফট কেনকে সতর্ক করে দেয় যেন সে অহেতুক দানবদের মুক্তি না দেয়, কারণ তাদের মতো ভালো দানব খুব কমই আছে। কেন ভয়ে কেঁপে ওঠে এবং আর কখনো এমনটা না করবে বলে প্রতিজ্ঞা করে। এর মধ্যেই দারা বৃদ্ধাকে টাটা আস্তানা থেকে বাইরে নিয়ে যায়, যে বাস্তব জগতে পা রাখা মাত্রই চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আস্তানায় ফিরে কেনকে তার জানা সব তথ্য ফাঁস করতে বলা হয়। কেন শুরুতেই দাবি করে যে ইউরোর বাবা মা বা তার নিজের বাবা কোথায় সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। দারা ভাবে রোই আদৌ বেঁচে আছে কিনা, যা কেনকে অবাক করে, কারণ সে ভেবেছিল দারা জানে তার বাবা কোথায়। তবে দারা তার সৎ ভাইয়ের মতোই অজ্ঞ, এবং সে দাবি করে যে রোই একদিন হঠাৎ করেই টাটা পরিবারের হারিয়ে যাওয়া বাড়ির চুক্তির ভার তার উপর না দিয়ে নিখোঁজ হয়ে যায়। কেন জানায় যে রোই মাঝে মাঝে তার ও তার মায়ের সাথে দেখা করতে আসত এবং সেই সময়ই তাকে দানব সম্পর্কে শিক্ষা দিত। একসময় তার আশা বন্ধ হয়ে যায় এবং কয়েকদিন আগে যখন তার মা মারা যান তখন সে তার বাবার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। একা হয়ে যাওয়ায় সে বেঁচে থাকার একমাত্র উপায় হিসেবে শক্তিশালী কিছু দানব পাওয়ার চেষ্টা করেছিল, আর সেজন্যই সে লং লেগস ও লং আর্মসকে মুক্ত করেছিল। তবে সে দ্রুতই অনুতপ্ত হয়, কারণ দানবগুলো ছিল দুষ্টু এবং কেন তাদের প্রভু বলেই তাকে মারেনি। সে তাদের বিশ্ব ধ্বংস করতে দিতে পারেনি বলে টাটা পরিবারের হারিয়ে যাওয়া বাড়ির মাত্রায় তাদের আটকে রেখেছিল। দারা কেনের বাবার অনুপস্থিতির গল্পের সাথে নিজের জীবনের মিল খুঁজে
খুঁজে পায় এবং জানায় কিভাবে রোউই 10 বছর আগে একদিন হঠাৎ টাটা বংশের সব দায়িত্ব তার উপর চাপিয়ে দিয়ে নিখোঁজ হয়ে যায়, ঠিক যেদিন ইউরুর বাবা মা পালিয়েছিল। কেন মনে করে রোউই একবার নেশাগ্রস্ত অবস্থায় অভিযোগ করেছিল যে ইউরুর মা, যিনি বাইরের বিশ্বের মানুষ ছিলেন, তিনি রোউইকে ব্ল্যাকমেইল করে হিগাশি গ্রাম থেকে বের হওয়ার পথ জেনে নিয়েছিলেন, কারণ গ্রাম যেভাবে যমজ শিশুদের বিষয়টি সামলাচ্ছিল তা রবি পছন্দ করেনি। কেন অনুমান করে এরপরই ভয়ে রবি হয়তো অবসরে চলে গিয়েছিল, এই ভেবে যে সে যদি ধরা পড়ে যায় তবে গ্রাম তার সাথে কি করবে। সব তথ্য জানার পর দলটি অবশেষে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়, যেখানে হানা তাদের অপেক্ষায় ছিল। সবাইকে অক্ষত দেখে সে স্বস্তি পায়, কিন্তু দারার ব্যাগে জুয়ার কার্ড ও জিনের বারের কার্ড দেখে মনে করে তারা খারাপ কিছু করছে। এরপর দারা তাকে কেনের সাথে পরিচয় করিয়ে দেয়, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে, কারণ হানা মনে করে কেন দারার হারিয়ে যাওয়া ছেলে। সে তার রাগ লুকিয়ে রাখার চেষ্টা করে, কারণ তার পরিকল্পনা ছিল বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দারার সব টাকা হাতিয়ে নেওয়া। অবশেষে দারা ও ইউরু পরিস্থিতি বুঝিয়ে বললে হানা শান্ত হয়। কেন যে দারার ছেলে নয় বরং রোউইয়ের ছেলে তা 10 বার বলার পর তারা জানায় যে কেন কিছুদিন তাদের সাথে থাকবে। হানা এর তীব্র প্রতিবাদ করে, কারণ সে বাচ্চাদের পছন্দ করে না আর ছোট অ্যাপার্টমেন্টে জায়গাও নেই। ইউরু যুক্তি দেয় যে অতিরিক্ত সাহায্য সবসময় ভালো আর বাচ্চারা হলো সম্পদ। হানা পাল্টা প্রশ্ন করে তারা কিভাবে নিশ্চিত যে কেন তাদের পক্ষে। ইউরু সহজভাবে জানায় যে কেনের মধ্যে কাউকে আঘাত করার কোনো বাসনা নেই, কিন্তু হানা এতে সন্তুষ্ট হয় না। সে প্রমাণ করে যে মানুষকে বিচার করার ক্ষেত্রে ইউরুকে আরও সতর্ক হতে হবে এবং হঠাৎ পেছন থেকে তাকে শ্বাসরোধ করে ধরে দেখায় যে সে চাইলে তাকে মেরে ফেলতে পারে এবং এর থেকে বাঁচার কোনো উপায় ইউরুর নেই। হানা ছেড়ে দিলে কেন ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে হিগাশি গ্রামের সবাই কি পাগল। তার এই কাপুরুষতা দেখে রাইট ও লেফট হানাকে আশ্বস্ত করে যে কেনকে সাথে রাখা নিরাপদ। কেন তার মর্যাদা ফিরে পেতে মায়ের রেখে যাওয়া একটি পাসবুক হানাকে দেয় বাড়ির খরচের জন্য। হানা দেখে সেটি অনেক পুরনো এবং দারাকে সেটি আপডেট করতে পাঠায়। ফিরে আসার পর হানা পাসবুকটি নিয়ে দেখে সে তো জ্যাকপট জিতেছে। সে সাথে সাথে তার সুর বদলে কেনকে সারা জীবন সাথে থাকার অনুমতি দেয়। কেনের অ্যাকাউন্টে প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা জমা হতো আর একমাত্র রোউই তা পাঠাতে পারত। যেহেতু সর্বশেষ জমাটা খুব সম্প্রতি হয়েছে, তার মানে রোউই অবশ্যই বেঁচে আছে। ইউরু তাকে খোঁজার সিদ্ধান্ত নেয়, কিন্তু দারা জানায় তার কোনো ছবি না থাকায় এটি কঠিন। কেনও একই কথা বলে। দারা কেনের মায়ের মাধ্যমে তাকে খোঁজার কথা ভাবলে কেন জানায় যে মা মারা যাওয়ার পর সে সেই বারে গিয়েছিল যেখানে মা কাজ করত, কিন্তু কেউ তার বাবা সম্পর্কে কিচ্ছু জানত না। দারা বুঝে নেয় কাজিমরি বংশের হাত থেকে বাঁচতে রোউই বাস্তব জগতে নিজের সব চিহ্ন খুব ভালোভাবে মুছে ফেলেছে। তাই একমাত্র পথ হল হিগাশি গ্রামের মানুষদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা। হানা এই ঝামেলার মধ্যে জড়াতে চায় না এবং মিশন থেকে নিজেকে সরিয়ে নেয়। রাতের খাবারের পর দারা বাচ্চাদের ঘুমাতে পাঠায়। তারা চলে গেলে হানা জিজ্ঞেস করে টেবিলে রাখা পাত্রে কি আছে। দারা জানায় তাতে কেনের মায়ের ছাই আছে, কারণ কবর দেওয়ার মতো জায়গা ছিল না। এটি শুনে হানা দুঃখ পায় এবং কেন যদি চায় তবে সে তার পাহাড়ের সুন্দর একটি জায়গায় সেই দেহাবশেষ কবর দেওয়ার প্রস্তাব দেয়। দারা হেসে তাকে ধন্যবাদ জানায়। ইতিমধ্যে ইউরু ও কেন, যারা একই রুমে ঘুমাচ্ছিল, তারা ঘুমের জন্য ছটপট করছিল। কথার ছলে ইউরু কেনকে বলে সে আশা করে তারা তার বাবাকে দ্রুত খুঁজে পাবে। কেনও একই আশা করে, বিশেষ করে তার মায়ের মৃত্যুর খবর বাবাকে দেওয়ার জন্য। এরপর রুম শান্ত হয়ে যায়, যতক্ষণ না কেন কাঁদতে শুরু করে। চোখের পানি মুছে সে ইউরুকে বলে আশা করি তোমরাও তোমাদের বাবা মাকে খুঁজে পাবে। ইউরু আবেগপ্রবণ হলেও আর কিছু বলে না। ভিডিওটি এখানেই শেষ হয়।